শুরু করছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের উপন্যাস বন্দর সুন্দরী। মৃতপ্রায় তমালিকা বন্দরের গণিকালয়কে কেন্দ্র করে গড়ে ওঠে এক প্রেম কাহিনী। একদিকে ভালোবাসা, অন্যদিকে ভয়ঙ্কর এক আখ্যান, বন্দর সুন্দরী। নাবিকদের নাকি বন্দরে বন্দরে স্ত্রী থাকে, স্ত্রী অর্থাৎ বন্দর গণিকার দল। আর যে বন্দরে গণিকালয় নেই সে বন্দর আসলে বন্দরই নয়। তাম্রলিপ্ত বা তমালিকা বন্দর তখন বাংলার প্রধান বন্দরের কৌলিন্য হারিয়েছে। তবু সেখানে কিছু বিদেশি জাহাজ তখনও এসে নোঙর করে। বাণিজ্যের জন্য নয়, বন্দরস্থিত এক গণিকালয়ের টানে। সেটা পরিচালনা করে মৎস্যগন্ধা নামের এক বন্দর গণিকা। পর্তুগিজ নাবিক এস্তাদিওর জাহাজ একদিন এসে ভিড়ল সেই বন্দরে। তারপর মৃতপ্রায় তমালিকা বন্দরের গণিকালয়কে কেন্দ্র করে গড়ে ওঠে এক প্রেম কাহিনী। একদিকে ভালোবাসা, অন্যদিকে ভয়ঙ্কর এক আখ্যান। ভাস্কো ডা গামার ভারত অভিযানের দুরন্ত সময়ের প্রেক্ষাপটে তমালিকা বন্দরকে কেন্দ্র করে রচিত এই সুদীর্ঘ ঐতিহাসিক উপন্যাস বন্দর সুন্দরী শুধু নিছক উপন্যাসই নয়, উপন্যাসের মোড়কে বন্দর গণিকাদের জীবন কাহিনীর এক ঐতিহাসিক দলিল। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, জন্ম 17 মে 1973, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। ছোটদের সব প্রতিষ্ঠিত পত্রিকাতে লেখালেখি, বড়দের জন্য লেখেন। প্রথম প্রকাশিত গল্প হারান খুড়োর মাছ ধরা কিশোর ভারতী পত্রিকায়। প্রথম উপন্যাস কৃষ্ণ লামার গুম্ফা আনন্দমেলাতে প্রকাশিত হয়। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 35টি। জনপ্রিয় FM রেডিও চ্যানেলগুলিতে নাট্যরূপ পেয়েছে বহু গল্প। শখ, আড্ডা, সাহিত্য চর্চা এবং ভ্রমণ। পত্রভারতী থেকে এযাবৎ প্রকাশিত হয়েছে ঐতিহাসিক উপন্যাস জীবন্ত উপবিত, খাজুরাহ সুন্দরী, রাক্ষসের নেকড়ে, ফিরিঙ্গি ঠগি, চন্দ্রভাগার চাঁদ, কৃষ্ণ লামার গুম্ফা, রুদ্রনাথের চুনির চোখ। বহু সম্মাননা ও পুরস্কার ছাড়াও পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি প্রদত্ত উপেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কার, প্রচ্ছদ রঞ্জন দত্ত। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের বন্দর সুন্দরী। আচ্ছা, টিম টিম করে শুধু খেলো দুটি বন্দরের বাতি। আমি তার আগে যেগুলো সেগুলো পড়ে নিই। দ্য অনলাইন লাইব্রেরি অব বাংলা বুকস, banglabook.org, পত্রভারতী। দ্য অনলাইন লাইব্রেরি অব banglabook.org। আচ্ছা, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2018, দ্বিতীয় মুদ্রণ অগস্ট 2018। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় কর্তৃক পত্রভারতী, 3/1 কলেজ রো, কলকাতা 7,09,000 থেকে প্রকাশিত এবং হেমপ্রভা প্রিন্টিং হাউস 1/1 বৃন্দাবন মল্লিক লেন, কলকাতা 7,09,000 থেকে মুদ্রিত। প্রচ্ছদ ও অলঙ্করণ রঞ্জন দত্ত। প্রকাশক এবং স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এই বইয়ের কোনো অংশ কোনো মাধ্যমের সাহায্যে কোনো পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না। এই শর্ত না মানলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বন্দর সুন্দরী বাই হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, পাবলিশড বাই পত্রভারতী, 3/1 কলেজ রো, কলকাতা 7,09,000। ফোনস 22411759 945550 ইমেল portrabharati@gmail.com, visit at www.facebook.com পত্রভারতী। বা দাম হচ্ছে 350 টাকা। ISBN 978818374500। টিম টিম করে শুধু খেলো দুটি বন্দরের বাতি, সমুদ্রে দুঃসাহসী জাহাজ ভেড়ে না সেথা, তাম্রলিপ্ত সকরুণ স্মৃতি। প্রেমেন্দ্র মিত্র। লেখকের অন্যান্য বই খাজুরাহ সুন্দরী, চন্দ্রভাগার চাঁদ, ফিরিঙ্গি ঠগি, জীবন্ত উপবিত, রুদ্রনাথের চুনির চোখ, কৃষ্ণলামার গুম্ফা, রাক্ষসে নেকড়ে বৈশালী দাশগুপ্তকে উৎসর্গ করেছেন। নিবেদন। যদিও বন্দর সুন্দরী কোনো ইতিহাস বই নয়, ইতিহাস আধারিত কাহিনী মাত্র, তবুও এ কাহিনী রচনা করার সময় আমি চেষ্টা করেছি উপন্যাসের পটভূমি যে সময়কালে সেই সময়ে মোটামুটি নির্ভরযোগ্য ছবি তুলে ধরতে এবং ওই সময়ের মূল ঐতিহাসিক ঘটনাগুলোকে পাঠকদের সামনে হাজির করতে। ঐতিহাসিক উপন্যাসের প্রাজ্ঞ মননশীল পাঠক মাত্রই জানেন এ ধরনের উপন্যাস রচনার ক্ষেত্রে সব থেকে বড় হলো তথ্য সংগ্রহের কাজ। নতুন নাবিক যেমন শুধুমাত্র সাহসে ভর করে অজানা দেশের সন্ধানে জাহাজ ভাষায়, তেমনি অপটু নাবিকের মতো আমিও সাহসে ভর করে নেমে পড়েছিলাম তথ্য সংগ্রহের কাজে। যেহেতু এই উপন্যাস বন্দর গণিকাদের প্রাচীন ইতিহাসের সময়কালকে কেন্দ্র করে, তাই তাদের সম্পর্কেই তথ্য সংগ্রহে আকর্ষণ ছিল বেশি। কিন্তু সমস্যা হলো বিভিন্ন ঐতিহাসিক রচনা অথবা প্রাচীন সাহিত্যে নগরনটি, আম্রপালি বা বসন্ত সেনাদের সন্ধান মিললেও বন্দর গণিকাদের সম্পর্কে তথ্য বড় অপ্রতুল। কোনো কোনো সময় শুধু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও খুব সামান্য উল্লেখ করা হয়েছে তাদের কথা। গণিকাদের মধ্যেও ব্রাত থেকে গেছে বন্দর গণিকারা। বন্দরগুলো সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায়
তা অধিকাংশই বিদেশি পর্যটকদের বিবরণ। যেমন চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের রচনায় পাওয়া যায় তান মো লি অর্থাৎ তাম্রলিপ্ত বন্দরের সংক্ষিপ্ত অথচ সুন্দর বর্ণনা। সেখানে লিপিবদ্ধ আছে তমালিকা বন্দরের ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে ধর্মভিত্তিক জনসংখ্যার বিন্যাস পর্যন্ত। এই উপন্যাসের বড় অংশ 500 বছর আগে তমালিকা বন্দর কেন্দ্রিক। কিন্তু সমস্যা হলো তারও বহু শতাব্দীর আগে হিউয়েনসাংয়ের বিবরণে তমালিকা বন্দরের প্রায় পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকলেও আমার উপন্যাসের সময়কালে তমালিকা বন্দরের ছবি তেমন পাওয়া যায় না। হয়তো পাওয়া যায়নি তমালিকা বন্দর তখন প্রায় মৃত বন্দর বলেই। সপ্তগ্রাম বা সাঁতগায় তার কয়েক শতক আগেই বাংলার প্রধান হিসাবে চিহ্নিত হয়েছে। এছাড়া তথ্য সংগ্রহ করতে গিয়ে 500 বছর আগে ভারতের বন্দর কর্তৃপক্ষ বা সাগরে পাড়ি দেওয়া বণিকরাও বেশ উদাসীন ছিলেন। ইউরোপীয় জাহাজগুলোতে তখন যাত্রাপথের বিবরণ ধরে রাখার জন্য লগবুক ব্যবস্থা চালু হয়ে গেলেও ভারতীয় বাণিজ্য পথে তখনও যে ব্যবস্থা চালু হয়নি। ইউরোপের অনেক বন্দরে যে সময় জাহাজ ছাড়ার আগে বিভিন্ন জায়গাতে লিখিত বিজ্ঞপ্তি টাঙিয়ে জাহাজ কবে ছাড়বে, কোথায় গন্তব্য, এমনকি নাবিকদের নামের তালিকা পর্যন্ত জানিয়ে দেওয়া হয় জনসাধারণকে জানিয়ে দেওয়া হতো। সে সময় ভারতীয় বণিকরা বন্দরবাসীকে জাহাজ ছাড়ার খবর জানাতো শঙ্খধ্বনি করে বা বন্দরের কোনো অংশে আগুন জ্বালিয়ে। কোনো তথ্য বা রেকর্ড থাকতো না। তথ্য সংগ্রহের কাজে যখন অনভিজ্ঞ নাবিকের মতো ডুবতে বসেছি, তখন কিছু প্রাজ্ঞ মানুষ শেষ পর্যন্ত আমার ছোট্ট নৌকাটিকে শেষ পর্যন্ত তীরে ভিড়তে সাহায্য করলেন তাদের জ্ঞান ভাণ্ডার দিয়ে। এ ব্যাপারে প্রথমেই যে মানুষটির নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়, তিনি এশিয়াটিক সোসাইটির প্রকাশনা বিভাগের প্রাক্তন প্রধান ইতিহাস গবেষক ও সুলেখক শ্রী নির্বেদ রায়। নানা তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সময় তাকে সাক্ষাতের বা দূরাভাষে বিরক্ত করেছি, আর তিনিও আমাকে প্রশ্রয় দিয়ে গেছেন হাসি মুখে। আমার এই উপন্যাস রচনার ক্ষেত্রে তার লেখা বিভিন্ন বইয়ের গুরুত্ব অপরিসীম। তাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। লেখার প্রয়োজনে আমাকে নানা বইপত্র ও তথ্য দিয়ে সাহায্য করেছেন ইতিহাস গবেষক লেখক শ্রী প্রসেনজিৎ দাশগুপ্ত, শিক্ষিকা শ্রীমতী শ্রাবণী গুপ্ত সরকার, বন্ধুবর শ্রী সুগত চক্রবর্তী সহ আরও অনেকে। তাদের সকলের কাছে আমি ঋণী। অগ্রজ কথাসাহিত্যিক শ্রী অনিশ দেব, অগ্রজ কথাসাহিত্যিক ও পত্রভারতীর কর্ণধার শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আমাকে উৎসাহিত করেছেন, সাহস জুগিয়েছেন এই সুবিশাল কাহিনী রচনার জন্য। তাঁদের ঋণও পরিশোধ করবার নয়। এতৎসত্ত্বেও ত্রুটি যদি থেকে যায় তবে তা লেখকের নিজস্ব অক্ষমতা। বন্দর সুন্দরীকে তুলে দিলাম পাঠক পাঠিকাদের কাছে। ফেব্রুয়ারি 2018, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। পটভূমি: বন্দর সুন্দরী, এক নারী ও নাবিকের প্রেম কাহিনী। প্রাচীন তমালিকা বন্দরের বুকে নাবিকের বন্দরে বন্দরে স্ত্রী থাকে। বন্দরের প্রাচীন প্রবাদ। স্ত্রী অর্থে শয্যা সঙ্গিনী গণিকা, বন্দর সুন্দরী, যারা ঘর ছাড়া নাবিকদের রোদে পোড়া সমুদ্রে নোনা বাতাসে রুক্ষ দেহকে তৃপ্ত করে, কখনো বা হয়তো তাদের মনকেও। তেমনই এক বন্দর সুন্দরীকে কেন্দ্র করে ইতিহাস আশ্রিত এই উপন্যাস। সুদূর অতীত থেকেই ভারতের বন্দর সংলগ্ন অঞ্চলগুলোতে গড়ে উঠেছিল নানা গণিকালয়, এমনকি সমুদ্রের বুকে ভ্রাম্যমান গণিকালয়ও ছিল। যেসব সূচক দিয়ে নাবিকরা বন্দরের গুরুত্ব পরিমাপ করত, তার মধ্যে অন্যতম হলো বন্দরের গণিকালয় আছে কিনা। যে বন্দরে গণিকালয় নেই, সেই বন্দরকে বন্দরের পরিপূর্ণ মর্যাদা দিতে নারাজ ছিল বিদেশি বণিকরা। বিশেষত সেই সময়ে, যে সময়কে কেন্দ্র করে রচিত হয়েছে এক ভারতীয় বন্দর সুন্দরীর সঙ্গে এক পর্তুগিজ নাবিকের ভালোবাসার আখ্যান। যখন ইউরোপীয় বণিকদের সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে সুদূর এই ভারতবর্ষের বাণিজ্যের সিংহদুয়ার। কোথায় ছোট্ট এক দেশ পর্তুগালের লিবসন বন্দর, টেগাস নদীর মোহনা, যেখান থেকে নতুন পৃথিবী ভারতবর্ষের উদ্দেশ্যে পাড়ি জমাতো পর্তুগিজ নাবিকরা। আর কোথায় এই ভারতবর্ষের কালিকট, বাংলার সপ্তগ্রাম বা সাঁতগাঁও বা তাম্রলিপ্ত বা তমালিকা বন্দর। কিন্তু সমুদ্র তাদের গেঁথে দিয়েছিল এক সূত্রে। এই দীর্ঘ উপন্যাসকে এক অর্থে ঐতিহাসিক থ্রিলারও বলা যেতে পারে। গড়ে উঠেছে দুঃসাহসী পর্তুগিজ নাবিক, অভিযাত্রী, পর্যটক, আবার কারো মতে এক ছদ্মবেশী জলদস্যু ভাস্কো ডা গামার ভারত অভিযানকে কেন্দ্র করে। কালিকট বন্দরে ভাস্কোর দ্বিতীয় ভারত অভিযানের সময় এই কাহিনীর সূচনা পর্ব। পরিসমাপ্তি ঘটেছে বাংলার তমালিকা বন্দরে, যখন ভাস্কো তৃতীয়বারের জন্য দেশের মাটিতে পা রাখলেন গোয়াতে পর্তুগিজ উপনিবেশের ভাইসরয়ের দায়িত্ব নিতে। তবে ভাস্কো এই উপন্যাসের নায়ক নন। এই কাহিনীর নায়ক এস্তাদিও নামের এক পর্তুগিজ নাবিক, নায়িকা বন্দর বেশ্যা মৎস্যগন্ধা, মৃতপ্রায় তমালিকা বন্দরের বন্দর সুন্দরী। তবে ভাস্কো অবশ্যই এই কাহিনীর নিয়ন্ত্রক। প্রথম পর্ব। সমুদ্রের নোনা বাতাস কি রক্তে খুনের নেশা ধরায়? প্রাচীন জাহাজি মাল্লারা অবশ্য কথাই বলে। সমুদ্র সেদিন শান্ত ছিল। রৌদ্র করজ্জ্বল নীল আকাশে ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না। সত্যি কথা বলতে কি, এত শান্ত সমুদ্র বহুদিন দেখেনি অর্ধেক পৃথিবী পেরিয়ে আসা অ্যাডমিরালের বিশাল নৌবহরের লোকজন। জাহাজের খোলও ভর্তি ছিল সোনা,
দারচিনি আর চন্দন কাঠে। ছিল সম্রাট ম্যানুয়েলের আশীর্বাদ। নির্দিষ্ট ছিল গন্তব্য। তবু কেন হঠাৎ তাঁর রক্তে জেগে উঠল খুনের নেশা? কেন মুহূর্তে অভিযাত্রী আর জলদস্যুর মধ্যে যে ব্যবধান তা মুছে গেল? তা কি ওই নোনা বাতাসের জন্যই? রাজহংসের মতো সাদা পালতোলা জাহাজটা চোখে পড়তেই অ্যাডমিরাল ভাস্কর নির্দেশ দিলেন, লুট করতে হবে মুরদের ওই জাহাজ, তারপর আগুন লাগিয়ে ডুবিয়ে দিতে হবে। নারী হোক বা শিশু, একটা প্রাণীও যেন জীবিত না থাকে। শেষের কথাটা বেশ জোর দিয়েই বললেন অ্যাডমিরাল। 1502 সালের 10ই ফেব্রুয়ারি ভোরে টেগাস নদীর মোহনা থেকে দ্বিতীয়বারের ভারত অভিযানের জন্য দুটি নৌবহর নিয়ে সমুদ্রে নেমেছিলেন ভাস্কো, আর তৃতীয় নৌবহরটি এস্টাভাও গামার নেতৃত্বে তাদের অনুসরণ করে তার মাস 2 বাদে। ক্যানারি দ্বীপমালা অতিক্রম করে সে মাসের শেষে ভাস্কো পৌঁছেছিলেন ভার্দে অন্তরীপে। তারপর পূর্ব আফ্রিকার অন্যতম বন্দর সোফালা ছুঁয়ে একে একে মোজাম্বিক ছুঁয়ে কিলওয়া দ্বীপ। তারপর ভাস্কর সোজা রওনা হলেন ভারতের দিকে। ভাস্কর প্রথম যে তটরেখা চোখে পড়েছিল তা ক্যাম্বে, মক্কা থেকে যার দূরত্ব 10 মাইল। ভাস্কর নৌবহর তাকে পিছনে ফেলে এসে ভিড়ল পরবর্তী বন্দর গোয়াতে। কিছুদিন যেখানে কাটিয়ে অ্যাডমিরালের নৌবহর চলল এক ছোট্ট দ্বীপ অ্যাগেনডিভরের দিকে। সেখান থেকে সংগ্রহ করা গেল চন্দন কাঠ আর পানীয় জল। এখানে অবশ্য দুর্যোগ নেমে এসেছিল তার নৌবহরে। স্কার্ভি রোগে আক্রান্ত হয়ে কদিনের মধ্যেই শেষ হয়ে গেল 1/3 নাবিক। সমুদ্র অভিযানে এমন অবশ্য হতেই পারে। সপ্তাহ 2 বাদে এখানে এসে ভাস্কর নৌবহরের সঙ্গে মিলিত হলো এস্টাভাও এর তৃতীয় নৌবহর। 3 ভাগে বিভক্ত করা হলো সম্মিলিত নৌবহরকে। মূল নৌবহরটি ভাস্কর নেতৃত্বে 10টি বড় জাহাজ নিয়ে, দ্বিতীয় নৌবহরটিতে জাহাজের সংখ্যা 5, যার নেতৃত্বে ভাস্কর কাকা ভিনসেন্ট চৌধুরী, আর তৃতীয় দলে নবাগত এস্টাভাও গামার নেতৃত্বে আরও 5টি জাহাজ। সম্মিলিত শক্তি নিয়ে অ্যাডমিরাল এবার এগোলেন কান্না নোড়ের দিকে। আর সাদা পালতোলা মেরি নামের হতভাগ্য জাহাজটা? পশ্চিম দিক থেকে সে ফিরে আসছিল কালিকটে, খোজা কাশিমের ভাইয়ের জাহাজ। মক্কা থেকে তারা ফিরে আসছিল কিছু পুণ্য নিয়ে আর কিছু পণ্য নিয়ে। তীর্থযাত্রীদের এ জাহাজের যাত্রীর সংখ্যা ছিল 380 জন, যার অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু। নিয়তিকে বদ্ধতে ঘরে ফেরা হলো না তাদের। মাঝ সমুদ্রে তারা মুখোমুখি হয়ে গেল ভাস্কর নৌবহরে। একলা হরিণ শিশুকে যেমন চারপাশ থেকে হায়নার দল ঘিরে ধরে, তেমনি সাদা পালতোলা ছোট্ট জাহাজটাকে চারপাশ থেকে ঘিরে ধরল ভাস্কর জাহাজগুলো। খোলের গায়ের গর্তগুলোর আবরণ খসে গেল, আর তার ভিতর থেকে বেরিয়ে এলো মেরির দিকে তাক করা সার কামানের মুখ। লড়াইয়ের কোনো প্রশ্ন ছিল না। মেরি কোনো রণপোত নয়, শান্ত নিরীহ ধর্মপ্রাণ মানুষদের জাহাজ। সে জাহাজের সংকেত কামান অবশ্য একটা ছিল, তবে তা নৌ যুদ্ধের জন্য নয়। সমুদ্র ঝড়ে জাহাজ ডুবে যাবার উপক্রম হলে অন্য জাহাজকে সংকেত পাঠাবার জন্যই বসানো হয়েছিল সে কামান। মেরি আত্মসমর্পণ করতে বাধ্য হলো এই বিশাল নৌবহরের কাছে। ভাস্কর জাহাজ বেশ কয়েকজন কুখ্যাত খুনে ছিল ভাস্কর জাহাজে। ভাস্কর তাদের চেয়ে এনেছিলেন সম্রাট ম্যানুয়েলের কারাগার থেকে। সম্রাট সেই খুনের দলকে মুক্তি দিয়েছিলেন এই শর্তে যে তারা ভাস্কর অভিযানে অংশ নেবে এবং ভাস্কর যাবতীয় নির্দেশ পালন করবে নির্দ্বিধায়। লোকগুলো সম্মত হয়েছিল সম্রাটের শর্তে। অজানা কোনো দ্বীপ দেখতে পেলে সেখানে কোনো বিপদ আছে কিনা তা পরখ করার জন্য জাহাজ ভিড়বার আগেই লোকগুলোকে সেখানে পাঠাতো ভাস্কর, অথবা কোনো অপরিচিত জাহাজে এদেরই পাঠানো হয় তদন্ত করে আসার জন্য। কারণ এই লোকগুলো মারা গেলে সম্রাট বা ভাস্কর কারোরই কিছু যায় আসবে না। ভাস্কর সে দলটাকে মেরিতে পাঠালেন। সমর্থ হজযাত্রীরা দাঁড়িয়েছিল জাহাজের ডেকে। খুনে পর্তুগিজরা জাহাজে উঠতে তাদের প্রশ্ন করলো, সোনা কোথায় আছে বল। মেরির ক্যাপ্টেন বা নাকোদা উত্তর দিল, জিনিসপত্র কিছু আছে বটে, কিন্তু ওসব দামি জিনিস সোনা বা জহরত নেই। মিথ্যে কথা, চিৎকার করে উঠল পর্তুগিজ। আর তারপরে সে তলোয়ার বিধিয়ে দিল দুজনের বুকে। এরপর আরও একটা যা কাজ করলো হিংস্র পর্তুগিজরা। মেরির প্রধান মাস্তুলের গায়ে সমুদ্রের সমান্তরাল যে দণ্ডগুলোতে পাল গোটানো থাকে, তেমনই এক দণ্ডের দুপাশে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো নিহত দুজনের দেহ। বাতাসে তাদের ঝুলন্ত দেহ থেকে রক্তে ছিটে এসে লাগতে লাগলো ডেকে দাঁড়িয়ে থাকা হতভম্ব আতঙ্কিত হজযাত্রীদের শুভ্র বসনে। এই নৃশংসতা দেখার জন্য প্রস্তুত ছিল না মেরির যাত্রীরা। অস্ত্র যা ছিল পুরুষদের হাতে, কানে গলায় যা অলংকার ছিল তা তুলে দেওয়া হলো পর্তুগিজের হাতে। ভাস্কর নাম পূর্বে শুনেছে মেরিতে থাকা কয়েকজন লোক। ইতিপূর্বে আর একবার এদেশে এসেছিলেন এই ভাস্কর। ভারতের সমুদ্র বন্দরে কিছু ব্যবসা বাণিজ্য লেনদেনও করেছিলেন। সেই সূত্রে ভাস্কর নামটা কেউ কেউ শুনেছে। তবে তারা ভাস্করকে এতদিন সাগর পাড়ের বণিক বলেই জানত। এ ভাস্করকে তাদের জানা ছিল না। হয়তোবা ভাস্কর নিজেই চিনতেন না এই ভাস্করকে। ভাস্কর লোকগুলো এরপর তল্লাশি নিলেও মেরির সোনা না পেলেও খোল ভর্তি প্রচুর জিনিস আছে জাহাজে। মেরি থেকে ফিরে লোকগুলো সে খবর দিল ভাস্করকে। অ্যাডমিরাল নির্দেশ দিলেন, সব মাল লুটে নাও। ছোট ছোট নৌকা নামানো হলো অ্যাডমিরালের জাহাজগুলো থেকে। মেরিতে গিয়ে মাল নামানোর কাজ শুরু করলো তারা। সূর্য ডুবলো এক সময়, তারপর রাত কেটে গিয়ে এক সময় ভোরও হলো। বিষণ্ণ এক ভোর।
আবারও শুরু হলো মাল নামানোর কাজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপে পচতে শুরু করলো ঝুলন্ত মৃতদেহগুলো। বাসি মরার গন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, আর সেই গন্ধেই মনে হয় কোথা থেকে উড়ে এলো একদল চিল। ঝুলন্ত মৃতদেহ দুটো নখ দিয়ে আঁকড়ে ধরে তারা ঠুকরে খেতে শুরু করলো। ভাস্কর নাবিকরা তা দেখে উৎফুল্লভাবে নিজেদের মধ্যে বাজি ধরতে লাগলো চিলের দল কোন মৃতদেহটা আগে শেষ করে তা নিয়ে। আর মেরির যাত্রীরা কেঁপে উঠতে লাগলো সে দৃশ্য দেখে। এ দিনটাও কেটে গেল এক সময়। সূর্য ডোবার আগেই চিলের দল শেষ করে দিল দেহ দুটো। তবে তারা ফিরে গেল না। নানা জাহাজের মাস্তুলে বসে তারা প্রতীক্ষা করতে লাগলো পরদিন ভোরের জন্য। যেন তারা বুঝতে পেরেছিল আরও খাবার অপেক্ষা করে আছে তাদের জন্য। তৃতীয় দিন সকালবেলা কিছু সময়ের মধ্যেই যাবতীয় মাল তোলা হয়ে গেল ভাস্কর নৌবহরে। একজন নাবিক অ্যাডমিরালকে জানালো খালি হয়ে গেছে মেরির খোল। ভাস্কর জানতে চাইলেন আর কিছুই কি নেই। মেরি ফেরত নাবিকরা বলল ডেকের নিচে দাবুসা অর্থাৎ যে কেবিনে নারীরা আছে তাদের দেহে কিছু অলংকার থাকতে পারে। অ্যাডমিরাল বললেন সেগুলো লুটে নিতে হবে। একটা বড় দল নিয়ে শেষ একবার অনুসন্ধান চালাও মেরির আনাচে কানাচে। হয়তো মুড়গুলো তাদের সোনা জাহাজের কোনো গোপন জায়গাতে লুকিয়ে রেখে থাকতে পারে। এই কাজে দায়িত্ব বর্তালো ভিনসেন্ট সৌদ্রের ওপর। তার নৌবহরের বেশ কয়েকটা জাহাজ মেরির গা ঘেঁষে দাঁড়ালো। জাহাজগুলো থেকে কাঠের পাটাতন ফেলা হলো মেরিতে। সৌদ্রের নেতৃত্বে হিংস্র নেকড়ে পালের মতো দুর্বার হারমাদের দল ঝাঁপিয়ে পড়ল মেরির ওপর। যেখানে যা আছে তছনছ করতে শুরু করলো তারা। হারমাদের উল্লাস আর আতঙ্কিত রমণীদের ক্রন্দনধ্বনিতে নারকীয় পরিবেশ সৃষ্টি হলো চারপাশে। হারমাদদের একটা দল কুঠার দিয়ে সোনা লুকিয়ে রাখার সম্ভাব্য স্থানগুলো ভাঙতে লাগলো, আর একদল সোজা ছুটল মেরির নারী ও শিশুরা যেখানে আছে সেদিকে। 7 বছরের ছোট্ট মেয়ে আয়েশা। কালিকটের সম্ভ্রান্ত মনিকার হারুন যখন তাকে এক দূরে বন্দর থেকে কুড়িয়ে পেয়েছিল তখন মেয়েটার বয়স মাত্র কয়েক মাস। তাকে কেউ ফেলে গেছিল নদীর ধারে। শিশুর জন্ম পরিচয় জানা ছিল না হারুনের। সে যা কিছু হতে পারে, মুসলিম হতে পারে, এমনকি বৌদ্ধও হতে পারে। ও তল্লাটে বেশ কিছু বৌদ্ধও আছে। যাই হোক, হারুন তাকে তুলে নিয়েছিল তার নৌকায়। তারপর থেকে মেয়েটাকে পিতৃস্নেহে মানুষ করেছে হারুন। আব্বু হজ করতে যাবে শুনে তার সঙ্গে যাবে বলে বায়না ধরেছিল আয়েশা। আব্বু কথা ফেলতে পারেনি একরত্তি মেয়ের। সঙ্গে করে নিয়ে এসেছিল তাকে। গত 2 দিন ধরে জাহাজের ডাবুর সাথে বন্দী হয়ে আছে মেয়েটা। অন্য নারীদের কাছে বারবার সে জানতে চেয়েছে তার আব্বু কোথায় গেছে। কেউ তাকে জানায়নি যে জাহাজে ওঠার পর হারমাদের দল তার আব্বুর দেহটা ঝুলিয়ে দিয়েছে মেরির মাস্তুলে। বয়স্ক নারীরা কেউ মোকাল্লাফিল বাহার, সমুদ্রের রক্ষাকর্তা খোজা খিজিরের নাম জপেছে আতঙ্কে। কেউ অবশ্য বুকে মুখ গুজে কাঁদছে মক্কার উপকণ্ঠে যে মেলা হয় সেখান থেকে আয়েশার খেলার জন্য একটা বাদর জাতীয় প্রাণী কিনেছে আব্বু। একটা বড় কাঠের খাঁচার মধ্যে সেটা রাখা। সারাক্ষণ ধরে প্রাণীটা খাঁচার মধ্যে লাফালাফি করে, আয়েশার সঙ্গে খেলা করে। সে প্রাণীটাও যেন কোনো অজানা আতঙ্কে জড়সড় হয়ে বসে আছে খাঁচার অন্ধকার কোণে। খাঁচাটার সামনে বসে ব্যাপারটা কি ঘটছে তা বোঝবার চেষ্টা করছিল আয়েশা। নানা রকম চিৎকার ভেসে আসছে বাইরে থেকে। হারমাদদের পৈশাচিক চিৎকার, মেরির লোকজনের আর্তনাদ, জিনিসপত্র ফেলার শব্দ। মাঝে মাঝে কেঁপে উঠছে জাহাজটা। জাহাজের ডেক থেকে যে ঢালু পাটাতনটা সোজা এসে নামছে আয়েশার দাবসার যেখানে আছে সেখানে। সেই পাটাতন দিয়ে হঠাৎ কি একটা গড়িয়ে এসে নামলো নারীর দল যেখানে বসেছিল তাদের সামনে। আর সেটা দেখার সঙ্গে সঙ্গে নারীর দল প্রচণ্ড আতঙ্কে লাফিয়ে উঠে চিৎকার করতে শুরু করলো। একটা কাটা মুন্ডু হতভাগ্য লোকটা খোলের বাইরে দাঁড়িয়ে শেষ একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যাতে পর্তুগিজরা জেনেনাদের কাছে না পৌঁছাতে পারে। সেজন্য তার কাটা মাথাটা পাটাতন বেয়ে নিচে গড়িয়ে পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই সেই ঢাল বেয়ে নেমে এলো হারমাদরা। মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। তারা যে শুধু নারীদের অলংকার খুলে নিতে লাগলো তাই নয়, কেউ আবার তাদের পোশাক ছিঁড়ে পাজাগোলা করে উঠিয়ে নিয়ে যেতে লাগলো দাবসার কোণে। সেখান থেকে ভেসে আসতে লাগলো অসহায় নারীদের যন্ত্রণা কাতর গোঙানির শব্দ। কাঠের খাঁচাটার সামনে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছিল আয়েশা। দানবের মতো চেহারার লাল দাড়িওয়ালা একজন পর্তুগিজ তাকে দেখে এগিয়ে এলো। এক ঝটকায় সেই হারমাদ আয়েশের গলা থেকে ছিঁড়ে নিল তার আব্বুর দেওয়া সোনার লকেটটা। তবে সম্ভোগের পক্ষে মেয়েটা নেহাতি ছোট বলে মনে হলো সেই হারমাদদের। কাছেই পলায়মান এক যুবতীকে দেখতে পেয়ে সে ঝাঁপিয়ে পড়ল তার উপর। কার পায়ের লাথি খেয়ে যেন সেই কাটা মাথাটা ছিটকে পড়ল আয়েশার সামনে। এবার আর তার সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। প্রচণ্ড আতঙ্কে আয়েশা প্রাণ বাঁচাবার জন্য কাঠের খাঁচার দরজাটা খুলে হামাগুড়ি দিয়ে তার ভিতরে ঢুকে পড়ল। খাঁচার ভিতরে থাকা প্রাণীটাও তাকে থেকে জড়িয়ে ধরল। তারা দুজনেই কাঁপতে লাগলো খাঁচার ভিতরে বসে। একসময় কাজ শেষ হলো হারমাদদের। এবার তারা নিজেদের জাহাজে ফিরবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন রুখে দাঁড়ালো মোড়েরা। জাহাজের অনেক পুরুষকে নির্বিচারে হত্যা, লুণ্ঠন ইত্যাদি অনেক কিছু এতদিন ধরে সহ্য করেছিল তারা।
কিন্তু জাহাজের খোলে ঢুকে যেভাবে পর্তুগিজরা অত্যাচার চালালো, তাদের পাশবিক কাম তৃষ্ণা চরিতার্থ করলো, ১২ বর্ষীয় কন্যা থেকে ৮০ বছরের বৃদ্ধা কাউকেই মুক্তি দিল না। ব্যাপারটা আর সহ্য করতে পারল না মির্জির জীবিত পুরুষটা। হাতের কাছে যে যা পেল তা দিয়ে হঠাৎ তারা আক্রমণ করে বসলো হারমাদদের। এই ঘটনাতে হতচকিত হয়ে গেল পর্তুগিজরা। হারমাদদের দেহগুলো ছিটকে পড়তে লাগলো জলে। সদ্রে কোনো রকমে পাটাতনে টপকে নিজেদের জাহাজে পৌঁছালেন। তারপর সেখান থেকে মেরির দিকে ছোড়া হতে লাগলো তেলে ভেজানো জ্বলন্ত কাপড়ের খণ্ড আর বন্দুকের গুলি। আরবরা সেই জ্বলন্ত কাপড় কাঠের টুকরোগুলো তুলে নিয়ে পাল্টা ছুড়ে দিতে লাগলো পর্তুগিজ জাহাজগুলিতে। ভাস্কো এর আগে কোনোদিন এমন মরণপণ প্রতিরোধ দেখেনি। তার নিজের জাহাজগুলোতে আগুন ধরে যাবার উপক্রম হলো, আর নাবিকদের অনেকেই তা আর ফিরল না মেরি থেকে। অনেক কষ্টে পর্তুগিজরা তাদের জাহাজগুলোকে মেরির কাছ থেকে নিরাপদে দূরত্বে সরিয়ে এনে একপাশে সার বেঁধে দাঁড় করালো। মেরির ডেকে পর্যন্ত একজন মুড়ো জীবিত থাকলো, ততক্ষণ সে লড়ে গেল অন্যায়ের প্রতিশোধ নেবার জন্য। বিকাল হয়ে গেছে। দিনের শেষ আলো এসে পড়েছে মেরির ক্ষতবিক্ষত দেহে। ডেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য লাশ, মুরদের, হারমাদদেরও। তবে তখনও কিছু মানুষ জীবিত ছিল সে অভিশপ্ত জাহাজের বুকে। সেই ধর্ষিতা নারীর দল আর কিছু শিশু। বাঁচবার জন্য শেষ একটা চেষ্টা করলো তারা। জাহাজের অন্ধকার খোল ছেড়ে বাইরে বেরিয়ে তারা এসে প্রথমে সার বেঁধে দাঁড়ালো জাহাজের ডেকে। হ্যাঁ, তাদের মধ্যে একজনও সমর্থ পুরুষ নেই, সবাই নারী এবং শিশু। চারপাশে ছড়ানো প্রিয়জনদের অসংখ্য মৃতদেহের মধ্যে দাঁড়িয়ে অস্তাচলগামী সূর্যের আলোতে ভাস্কর জাহাজের উদ্দেশ্যে নতজানু হয়ে তারা একসঙ্গে জীবন ভিক্ষা চাইল। দোহাই তোমাদের, আমাদের যেখানে খুশি নিয়ে যাও, যা ইচ্ছে করো, শুধু প্রাণে মেরো না। যেসব নারীর কোলে একদম ছোট শিশু ছিল, তারা ভাস্কর দৃষ্টি আকর্ষণের জন্য শিশুগুলোকে দু হাতে মাথার ওপর তুলে ধরল। ভাস্কর নিশ্চিতভাবে দেখতে পেলেন তাদের। কিন্তু সেই মুহূর্তে ভাস্কর যেন অভিযাত্রী ভাস্কর নয়। তখন তিনি পরিণত হয়েছিলেন এক জলচারী এটিলায়। হুন সম্রাট এটিলার ঘোড়া যেখানে এসে দাঁড়াতো, সেখানে তার নৃশংসতার আতঙ্কে নাকি পায়ের তলার ঘামও তৎক্ষণাৎ শুকিয়ে হলদে হয়ে যেত। ঠিক তেমনই কি সেই মুহূর্তে ভাস্কর জাহাজ যেখানে দাঁড়িয়েছিল সেখানকার জলতল আতঙ্কে নিচে নেমে গিয়েছিল? ভাস্কর মন থেকে যেন খসে পড়ল ইউরোপের সভ্যতা যাবতীয় আবরণ। পর্যটক ভাস্কর নয়, অ্যাডমিরাল ভাস্কর নয়, খ্রিস্টের অনুগত ভাস্কর নয়, এ যেন পৃথিবীর ইতিহাসে এক নৃশংসতম মানুষ, স্বয়ং এটিলা। সেঙ্গিজও যেন তার সামনে ঠিক এই মুহূর্তে নতজানু হতেন তার বিভৎসতা দেখে। পাশে দাঁড়ানো এক নাবিকের হাত থেকে বন্দুক নিলেন ভাস্কর। এরপর তা তাক করলেন মেরির ডেকে দাঁড়িয়ে থাকা এক রমণীর মাথার উপর তুলে ধরা শিশুটাকে লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য অ্যাডমিরালের। হাতের বন্দুকের ধুম উদ্গীরণের সঙ্গে সঙ্গে সে শিশু ছিটকে পড়ল সমুদ্রের জলে। সঙ্গে সঙ্গে শিশুর মাও ঝাঁপ দিল জলে। তার আর্তচিৎকার হারিয়ে গেল হারমাদদের উল্লাসে। এরপর একের পর এক বারুদ ঠাসা বন্দুক ভাস্কর হাতে তুলে দিতে থাকলো তার সঙ্গীতরা। ভাস্কর একের পর এক লক্ষ্য ভেদ করে চললেন। এ যেন নিশানাবাজি খেলা দেখাচ্ছেন অ্যাডমিরাল। একটার পর একটা শিশু ছিটকে পড়ছে জলে, আর তার সঙ্গে সঙ্গে জান্তব উল্লাসে মেতে উঠল পর্তুগিজরা। মেরির ডেকে দাঁড়ানো মায়েরা কিন্তু সেই শিশুটাকে পর্যন্ত মাথার উপর তুলে ধরে রেখেছিল। কারণ যদি শেষ মুহূর্তে তাকে দেখে থেমে যান ভাস্কর, যদি সামান্য দয়া জেগে ওঠে ভাস্কর মনে, তিনি যদি শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষা দেন তাদের। কিন্তু তেমন কিছু হলো না। ভাস্কর পরিণত হয়েছেন সমুদ্র পিশাচে। শেষ শিশুটাকেও গুলিবিদ্ধ করার পর ভাস্কর নির্দেশ দিলেন, গোলা দাগো, আগুন লাগিয়ে ডুবিয়ে দাও মেরিকে, কাউকে বাঁচতে দেব না। গোলন্দাজরা আগে থেকেই প্রস্তুত হয়েছিল। কামানের পিছনে ছিদ্রে জ্বলন্ত মশাল গুঁজে দিল তারা। মুহুর্মুহু আগুনে গোলা আঁচড়ে পড়তে লাগলো মেরির উপর। প্রথমে তার পালে আগুন লাগলো, তারপর তা ছড়িয়ে পড়লো ডেকে, তারপর প্রাণ ভিক্ষা চাওয়া সে হতভাগ্য নারীদের গায়ে। অগ্নিদগ্ধ হয়ে তারা ছোটাছুটি করতে লাগলো ডেকে। কেউ কেউ আগুনের হাত থেকে বাঁচার জন্য ঝাঁপ দিল সমুদ্রের বুকে। মুহূর্তের মধ্যে সমুদ্রের অতল জলরাশি গ্রাস করে নিল তাদের। মেরির লেলিহান অগ্নিশিখার বিদায়ী সূর্যের লাল আলো মিলেমিশে একাকার হয়ে যেতে লাগলো। ভাস্কর আর তার সঙ্গীরা নিজেদের জাহাজ থেকে উপভোগ করতে লাগলো সে নারকীয় দৃশ্য। মেরির সারা দেহে আগুন ছড়িয়ে পড়েছে। তার উত্তাপে টকবক করে ফুটতে শুরু করেছে মেরির চারপাশে সমুদ্রের জল। এবার ডুববে জাহাজটা। অত বড় একটা জিনিস জলে ডুবলে যে জলোচ্ছ্বাস হয়ে তা থেকে বাঁচার জন্য পর্তুগিজরা তাদের জাহাজগুলো আরও কিছুটা তফাতে সরিয়ে আনলো। সত্যি এর কিছুক্ষণের মধ্যে একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো। আকাশের দিকে ছিটকে উঠল মেরির দেহে জ্বলন্ত অংশগুলো। তারপরেই প্রবল জলোচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে সমুদ্র অতলে তলিয়ে গেল মেরি। সূর্যও প্রায় তার সঙ্গে সঙ্গে মুখ লুকালো সমুদ্রের গভীরে। ভাস্কর নৌবহরগুলোতে একটার পর একটা বাতি জ্বলে উঠল। অন্য জাহাজগুলো থেকে ভাস্কর অভিজাত সঙ্গীরা এসে উপস্থিত হলো ভাস্কর জাহাজে। অ্যাডমিরালের নির্দেশে লাল গালিচা পাতা কক্ষে ঝাড়বাতির নিচে সুরাপাত্র নিয়ে বিজয় উৎসবে মেতে উঠল তারা। ডেকে রাখা মদের পিপেগুলো খোলা হলো সাধারণ নাবিকদের জন্য। মাঝরাত পর্যন্ত চলল নাবিকদের হই হুল্লোড় মাতলামি। ভাস্কর সিদ্ধান্ত নিলেন পরদিন তার নৌবহরে মুখ ফেরাবেন কন্ননের বন্দরের উদ্দেশ্যে। পটভূমি 1 বা অধ্যায় 1 শেষ। বন্দর সুন্দরী পর্ব 2। সুন্দর সকাল। সমুদ্রে জলে ছোট ছোট ঢেউয়ের মাথায় খেলা করছে প্রভাতী সূর্যকিরণ।
মাথার উপর নীল আকাশের চাঁদোয়া, মনোরম বাতাসও বইছে। সে বাতাসে পাল খাটিয়ে ভেসে চলেছে ময়ূরপঙ্খী নাও মৃচ্ছকটিক। নাও বা নৌকো না বলে ওকে জাহাজ বলাই ভালো। নানা রঙের পাল আর একাধিক মাস্তুল শোভিত এ তরীকে সমুদ্র অভিযাত্রীরা অনেকেই চেনে ও জানে। অনেক দূর থেকেই দেখা যায় এই ময়ূরপঙ্খীর সম্মুখভাগে বসানো সোনালি গিলটি করা ময়ূরের অনেক উঁচু লম্বা গ্রীবাটাকে। তা দেখেই অন্য জাহাজের নাবিকরা এই জাহাজকে চিনতে পারে। তাকে দেখে ডেকে দাঁড়িয়ে উল্লাসধ্বনি করে ওঠে মৃচ্ছকটিক, মৃচ্ছকটিক বলে। নেচে ওঠে ঘর ছাড়া নাবিকদের মনোপ্রাণ। বিশেষত যেসব নাবিকরা দীর্ঘকাল ধরে সমুদ্রযাত্রা করে আসছে, সেই সব ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ নাবিকদের এই জাহাজ দেখলে উল্লাসের সীমা থাকে না। ভাস্কর এদেশে আসার পথেও একবার সাক্ষাৎ হয়েছিল মৃচ্ছকটিকের সঙ্গে। ফলশ্রুতি হিসেবে ভাস্কর যাত্রা দুদিনের জন্য থমকে গেছিল। না, ভাস্কর রণপোত মৃচ্ছকটিককে আক্রমণ করেনি। কোনো জাহাজই তা করে না, কারণ এই ঘরছাড়া নাবিকদের দেহে তৃষ্ণা মেটায় এই মৃচ্ছকটিক। আরও এমন কাজে অবশ্য সমুদ্রের ঘুরে বেড়ায় আরবের জেবুন্নেসা, জেপাং দ্বীপের বয়ে, শ্বেতাঙ্গ ইংরেজদের কুইন্সি। কিন্তু জাহাজিরা বলে তাদের চোখে সেরা এই ময়ূরপঙ্খী জাহাজ মৃচ্ছকটিক। কত ধরনের, কত দেশের পণ্য আছে জাহাজে। ভারত, সিংহল, জেপাং, আরব থেকে শুরু করে আফ্রিকা, এমনকি ইউরোপেরও। তাই যে কোনো দেশের নাবিক তার পছন্দ মতো পণ্য বেছে নিতে পারে মৃচ্ছকটিক থেকে। হ্যাঁ, নারী তো পণ্য ছাড়া আর কিছুই নয়, ভোগ্যপণ্য। নানা দেশের, নানা জাতের, নানা বয়সী প্রায় 400 জন নারী আছে এ জাহাজে। সমুদ্রের বুকে ভাসমান গণিকালয় মৃচ্ছকটিক। সমুদ্রের বুকে নারী দেহের এ ব্যবসা মোটেই নতুন নয়। খ্রিস্ট জন্মের অনেক আগে থেকেই এ ব্যবসা চালু ছিল সমুদ্রপথে। এদেশে মৌর্য যুগে যখন বাণিজ্য তরী ভেসে যেত মশলা, রেশম বস্ত্র, হীরকখণ্ড নিয়ে মিশরে অথবা ভারতীয় বাঘ নিয়ে রোমের উদ্দেশ্যে, ঠিক সেই সময় থেকেই শুরু হয় জলপথে ভ্রাম্যমান বেশ্যালয়ের এই ব্যবসা। বৈশালী নগরীতে বিশাল গণিকালয় ছিল। সেখান থেকে গণিকাদের সংগ্রহ করে গঙ্গা বক্ষ হয়ে সমুদ্রে ভেসে পড়ত দেহ ব্যবসায়ী বণিকের দল। আজও চলে আসছে সে ব্যবসা। সমুদ্র পথেই এখন প্রধান বাণিজ্য হয়। সাগর পার থেকে আসা শুরু করেছে ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ বণিকের দল। তাছাড়া ভারতীয়, আরবীয়, মিশরীয় বণিকের দল তো আছেই। বড় বড় বন্দরগুলোতে নাবিকদের মনোরঞ্জনের জন্য গণিকালয় আছে ঠিকই, কিন্তু যেসব জাহাজ দীর্ঘ পথ পরিক্রমা করে অথবা ইচ্ছা থাকলেও নানা কারণবশত বন্দরে ভিড়তে পারে না, তাদের নাবিকদের কাছে মৃচ্ছকটিকের মতো ভ্রাম্যমান বেশ্যালয় এগিয়ে আসে বলেই ভরসা। এ ধরনের জাহাজগুলোকে দেখলেই এগিয়ে আসে নাবিকদের নিয়ে। 1 বা 2 দিন মাঝ সমুদ্রে নোঙর ফেলে মৃচ্ছকটিকের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে জাহাজগুলো। তারপর দেহকে তৃপ্ত করে আবার রওনা হয় গন্তব্যে। নাবিকদের নিয়ে জাহাজ সওদাগরি জাহাজ হতে পারে, নতুন দেশের খোঁজে বেরোনো ইউরোপীয়দের জাহাজ হতে পারে, এমনকি জলদস্যুদের জাহাজও হতে পারে। ব্যবসায়ীর কাছে ক্রেতার কোনো জাত বিচার হয় না, সবারই মনোরঞ্জন করে মৃচ্ছকটিক। কখনো কখনো অবশ্য মৃচ্ছকটিকও ক্রেতার ভূমিকা পালন করে। যখন কোনো জলদস্যু জাহাজে কোনো সুন্দরী নারীর সন্ধান মেলে অথবা উপকূলবর্তী কোনো বাজারে বা দাসের হাটে খোঁজ পাওয়া যায় কৃতদাসীদের, তখন তাদের উপযুক্ত কাঞ্চন মূল্যের বিনিময়ে সংগ্রহ করে মৃচ্ছকটিক। অভিজ্ঞ গণিকারা নবাগতাদের ঝাড়াই বাছাই করে তালিম দিয়ে জাহাজি খদ্দেরদের মনোরঞ্জনের উপযোগী করে তোলে। মৃচ্ছকটিকের মালিকের নাম স্বয়ম্ভূনাথ। কালিকটের বাসিন্দা তিনি। কালিকটেও তার একটা স্থায়ী গণিকালয় আছে, বন্দর সংলগ্ন এলাকায়। বছরে 8 মাস স্বয়ম্ভূনাথ মৃচ্ছকটিককে নিয়ে ভেসে বেড়ান সাগরে, আর বাকি 4 মাস থাকেন কালিকটে। প্রায় 8 মাস আগে তার প্রমোদতরীকে নিয়ে ঘর ছেড়েছিলেন স্বয়ম্ভূনাথ। প্রথমে ভারত মহাসাগরে হয়ে পাড়ি জমিয়েছিলেন আফ্রিকায়। এই যাত্রাপথে বেশ বড় গোটা 10 বাণিজ্য পোতকে খদ্দের হিসেবে পাওয়া গেছিল। লাভও হয়েছে প্রচুর। আফ্রিকায় পৌঁছে মোম্বাসা বন্দরে নোঙর করেছিলেন তিনি। প্রাচীন বন্দর মোম্বাসা, সেখানে বেশ বড় কয়েকটা বেশ্যালয় আছে। নারীদের বেচা কেনার ব্যবস্থাও আছে সেখানে। মোম্বাসার গণিকালয় থেকে একদল কৃষ্ণাঙ্গ সুন্দরীকে কিনেছেন তিনি। মোম্বাসা বন্দর ছেড়ে মাস 3 ভূমধ্য সাগরে ঘোরাফেরা। অন্যবারের চেয়ে অনেক বেশি খদ্দের পাওয়া গেছে এবার। বিশেষত শ্বেতাঙ্গদের বহু জাহাজ এসে লেগেছিল মৃচ্ছকটিকের গায়ে।
সেখান থেকে সোজা ঘরে ফেরার পথ ধরবেন বলে ঠিক করেছিলেন স্বয়ম্ভূনাথ। কিন্তু ফেরার পথে তার দেখা হয়ে গেল ভাস্কর নৌবহরের সঙ্গে। বাণিজ্য তো হলোই, তার সঙ্গে সঙ্গে অন্য একটা কাজের বরাতও পেলেন স্বয়ম্ভূনাথ। ইদানিং পর্তুগিজরা বেশ বড় ডেরা বানিয়েছেন কালিকট বন্দরে ও তার সংলগ্ন অঞ্চলে। ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তাদের। বছরখানেক আগে ভাস্কর নামের অ্যাডমিরালটা একবার এসেছিল এদেশে, কিন্তু এবার ভাস্কর নৌবহর দেখে বহুদর্শী স্বয়ম্ভূনাথের মনে হয়েছে লোকটা এবার শুধু এদেশে গোলমরিচ আর মশলা সংগ্রহ করতে আসেনি, তার সঙ্গে সঙ্গে অন্য কোনো উদ্দেশ্যও আছে। ভাস্কর এক জাহাজের ক্যাপ্টেন নাকি মৃচ্ছকটিকে সমুদ্র সুন্দরীকে বলেছে যে সম্রাট নাকি অ্যাডমিরালকে এ নির্দেশ দিয়ে এদেশে পাঠিয়েছেন যে যেভাবেই হোক কালিকটের শাসনকর্তা সামোরিনের থেকে দখলই করে সামোরিনের থেকে দখল করেই নেবেন বন্দরটা। এসব অবশ্য ভবিষ্যতের ব্যাপার, কিন্তু আপাতত পর্তুগিজ অ্যাডমিরাল তাকে বরাত দিয়েছিলেন কিছু জেপাং নারী সংগ্রহ করে দেবার জন্য। কোনো অজানা কারণে জেপাং নারীদের সম্ভোগ করতে ভালোবাসে পর্তুগিজরা। দীর্ঘাঙ্গী আফ্রিকান বা আরব নারী নয়, বিম্বস্তন সিংহলি অথবা গুরু নিতম্বের ভারতীয় নারী নয়। পর্তুগিজদের প্রথম পছন্দ ছোটোখাটো চেহারা জেপাং দেশের রমণীরা। তাদের সংগ্রহ করার জন্য স্বয়ম্ভূনাথকে যেতে হয়েছিল জেপাং দ্বীপে। ও দেশটাকে অনেকে ডাকে সূর্যোদয়ের দেশ বলে। জেপাং দ্বীপ থেকে এক ডজন নারীকে সংগ্রহ করা হয়েছে। কালিকটে ফিরে ভাস্কর লোকেদের কাছে হাত বদল হবে তারা। জেপাং দ্বীপের কাজ সেরে এবারের মতো তখন মৃচ্ছকটিকের ঘরে ফেরার পালা। ঢেউয়ের তালে তালে মৃদু মৃদু ওঠানামা করতে করতে শান্তভাবে এগিয়ে চলেছে স্বয়ম্ভূনাথের ময়ূরপঙ্খী। প্রভাতী সূর্যের আলোতে ঝিলিক দিচ্ছে জাহাজের সম্মুখভাগে ময়ূরের দীর্ঘ সোনালী গ্রীবাটা। সেটা ধরেই যাত্রাপথের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন স্বয়ম্ভূনাথ। বাতাসে উঠছে তার সাদা দাড়ি, আলখাল্লার মতো দেখতে শুভ্র রেশম বস্ত্রের প্রান্তদেশ। ডেকে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে মাল্লার দল। খোলের ভিতর থেকে জাহাজের ডেকে এসে দাঁড়িয়েছে একদল সমুদ্র সুন্দরী। মাল্লাদের সঙ্গে মস্করা করছে তারা। শালঙ্কারা সেসব গণিকাদের পরনে কাচুলি আর ঘাগড়া। তাদের বক্ষ বিভাজিকা এসে আটকে যাচ্ছে সকালের আলো। কলহাস্যে মুখরিত পরিবেশ চারপাশে। স্বয়ম্ভূনাথের মনটাও বেশ খুশি। নারী দেহের ভালোই বাণিজ্য হলো এবার। এই সুদীর্ঘকাল সমুদ্র ভ্রমণে ঝড় ঝঞ্ঝার মতো কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পড়তে হয়নি মৃচ্ছকটিককে, শুধুমাত্র দুটো ছোট্ট ঘটনা ছাড়া। একবার আরব বণিকদের একটা জাহাজ এসে লেগেছিল মৃচ্ছকটিকের গায়ে। সে সময় এক আরব বণিকের শয্যা সঙ্গিনী হতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় এক কিশোরীর। অবশ্য এই ঘটনার জন্য সেই আরব মোটা অঙ্কের ক্ষতিপূরণও দিয়েছে স্বয়ম্ভূনাথকে। আর দ্বিতীয় ঘটনাটা হলো, অপর এক গণিকার ভয়ঙ্কর রকম ছোঁয়াচে যৌন রোগ দেখা গিয়েছিল। অন্য কোনো জাহাজ হলে সঙ্গে সঙ্গে তাকে উত্তাল সমুদ্রে ছুঁড়ে ফেলা হতো, এটাই নিয়ম। কিন্তু স্বয়ম্ভূনাথ মানুষটা ভালো, তিনি অতটা নির্দয় হতে পারেননি সে নারীর প্রতি। হাজার হোক তার দেহটাই তো একসময় বেশ কিছু স্বর্ণমুদ্রা যোগান দিয়েছে। মেয়েটার গাত্রবর্ণ রাঙা বলে ইউরোপীয়রা বেশ পছন্দ করত তাকে। হয়তো তেমনই কোনো মাল্লার থেকে রোগটা বাঁধিয়েছিল সে। যাই হোক, স্বয়ম্ভূনাথের নির্দেশে তাকে একটা ছোট নৌকায় কিছু খাবার আর জল দিয়ে সমুদ্রে নামিয়ে আসা হয়েছিল। যদি অন্য কোনো জাহাজ তাকে তুলে নেয় অথবা ভাসতে ভাসতে অন্য কোনো দ্বীপে গিয়ে যদি সে পৌঁছায়, তবে আরও কিছু দিনের জন্য বেঁচে গেলেও বেঁচে যেতে পারে সে। এই ছোট্ট দুটো ঘটনা ছাড়া তেমন কোনো দুর্যোগের সাক্ষী হতে হয়নি স্বয়ম্ভূনাথ বা তার ময়ূরপঙ্খী নাওকে। ময়ূরপঙ্খীর সম্মুখভাগে দাঁড়িয়ে সুনীল জলরাশির দিকে তাকিয়ে স্বয়ম্ভূনাথ মনে মনে হিসাব করছিলেন আর কদিন সময় লাগতে পারে তার কালিকট বন্দরে পৌঁছাতে। বাতাসের যা গতি, তাতে সম্ভবত সেখানে পৌঁছতে আর 3 দিন মতো সময় লাগবে তার। হঠাৎ প্রধান মাস্তুলের গায়ে থাকে বসে থাকা দিগদর্শী মাল্লা চিৎকার করে বলল, কি যেন একটা দেখা যাচ্ছে মনে হয়। এই বলে সে মাথার ওপর থেকে মাস্তুলের গায়ে বসে নাবিকদের দৃষ্টি আকর্ষণ করলো একদিকে। অমনি সবাই সেদিকে তাকিয়ে দেখার চেষ্টা করতে লাগলো ব্যাপারটা কি। দিগদর্শী চিৎকার কানে লেগেছিল শম্ভুনাথেরও। তিনিও তাকালেন, সবাই যেদিকে তাকিয়েছে সেই দিকে। সমুদ্রের বুকে বেশ কিছুটা দূরে একটা কালো বিন্দু যেন ঢেউয়ের তালে নেমে ওঠানামা করছে। কি ওটা? স্বয়ম্ভূনাথ একজন মাল্লাকে তার কক্ষ থেকে কাঁচ লাগানো সেই দূরদৃষ্টি যন্ত্রটা আনতে বললেন। মাল্লা মালিকের নির্দেশ পালন করে পিতলের তৈরি লম্বা সরু চোঙটা নিয়ে এলো। জিনিসটা খুব কাজের, দূরের জিনিসকে কাছে টেনে আনে। এক ওলন্দাজ নাবিকের থেকে যন্ত্রটা কিনেছেন স্বয়ম্ভূনাথ। যন্ত্রটা তিনি চোখে লাগাতেই সেই কালো বিন্দুটা আরও কাছে এগিয়ে এলো। স্বয়ম্ভূনাথের মনে হলো সে জিনিসটা একটা বড় বাক্স মতো কিছু হবে, আর সেটা ঢেউয়ের তালে দুলতে দুলতে এগিয়ে আসছে তাদের দিকেই। ওটা কোনো জাহাজের সিন্দুক নয় তো,
অনেক সময় জলদস্যুদের আক্রমণের মুখে পড়লে মূল্যবান জিনিস সমেত সিন্দুক জলে ভাসিয়ে দেয় নাবিকরা, যাতে নিহত হলেও তাদের কষ্টার্জিত সম্পদ কিছুতেই জলদস্যুদের হাতে না যায়। আবার অনেক সময় এমনও হয় যে কোনো জলদস্যু দল হয়তো নামহীন কোনো অজানা দ্বীপে সিন্দুকের মতো লুকিয়ে রেখেছিল তাদের সোনা জহরত লুণ্ঠিত সম্পদ। সাধারণত এভাবেই তারা সিন্দুকে তার ভরে সম্পদ লুকিয়ে রাখে। অনেক সময় সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সেই দ্বীপ। কাঠের সিন্দুক বোঝায় সমুদ্র থেকে লুণ্ঠিত সম্পদ আবার ফিরিয়ে নেয় সমুদ্র। এমন সিন্দুক পেয়ে অনেক জাহাজেরই ভাগ্য খুলে যায়। জিনিসটা তেমন কিছু হয়তো নয়। কথাটা মাথায় আসতেই স্বয়ম্ভূনাথ নির্দেশ দিলেন, জাহাজ থামাও। না, জিনিসটা তেমন কিছু নয় তো। কথাটা মাথায় আসতেই স্বয়ম্ভূনাথ নির্দেশ দিলেন, জাহাজ থামাও। পালের কাছিগুলোতে টান দিতে শুরু করলো মাল্লার দল। পালগুলো একে একে গুটিয়ে গেল মাস্তুলের গায়ে। বাতাসটা ঠেলে নিয়ে যেতে পারল না মৃচ্ছকটিককে। থেমে গিয়ে ঢেউয়ের ধাক্কায় মৃদু মৃদু দুলতে লাগলো সে। কাঁচ বসানো নলে চোখ রেখে ভাসমান জিনিসটার দিকে তাকিয়ে রইলেন স্বয়ম্ভূনাথ। সেটা ময়ূরপঙ্খীর কাছাকাছি পৌঁছতেই স্বয়ম্ভূনাথের নির্দেশে একদল লোক মৃচ্ছকটিকের গায়ে ঝোলানো মোটা কাছি বেয়ে নেমে পড়ল সমুদ্রের বুকে। তারপর সাঁতরে গিয়ে জিনিসটাকে ধরল। স্বয়ম্ভূনাথ এবার বুঝতে পারলেন সেটা সিন্দুক নয়, কাঠের তৈরি খাঁচার মতো কিছু একটা হবে। তার উপর নিচে কাঠের পাটা তুলে বসানো আছে বলে দূর থেকে জিনিসটাকে সিন্দুক বলে ভ্রম হচ্ছিল। স্বয়ম্ভূনাথ একটু নিরাশ হলেন বটে, কিন্তু জিনিসটা আসলে কি তা ভালো করে বোঝার জন্য হাত নেড়ে জলে নামা নাবিকদের নির্দেশ দিলেন জিনিসটাকে উপরে তোলার জন্য। কাঁচি বেঁধে জিনিসটাকে কিছুক্ষণের মধ্যেই ডেকের উপর তুলে ফেলল মাল্লারা। ডেকে উপস্থিত নাবিকরা সবাই ঘিরে ধরল জিনিসটাকে। তাদের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। স্বয়ম্ভূনাথ উপস্থিত হলেন সেখানে। হ্যাঁ, সমুদ্রের বুক থেকে সদ্য তুলে আনা জিনিসটা হলো বেশ বড় একটা কাঠের খাঁচা। আর তার ভিতরে দৃষ্টি যেতেই স্বয়ম্ভূনাথ অবাক হয়ে গেলেন। খাঁচার ভিতর রয়েছে 7-8 বছর বয়সী একটা মেয়ে আর তার কালো লোমশ বানর জাতীয় একটা প্রাণী। অন্য নাবিকরা সেই প্রাণীটাকে চিনতে না পারলেও স্বয়ম্ভূনাথ প্রাণীটাকে একবার দেখেছিলেন সুমাত্রা ফেরত এক পশু ব্যবসায়ী জাহাজে। এ খাঁচায় যে প্রাণীটা আসছে সে শিশু। বয়সকালে এই প্রাণী প্রায় মানুষের আকৃতি হয়, শিম্পাঞ্জি। বাচ্চা মেয়েটা আর প্রাণীটা পরস্পরকে আঁকড়ে ধরে খাঁচার মেঝেতে শুয়ে আছে নিশ্চলভাবে। সমুদ্রের জলে দীর্ঘ সময় থাকার কারণে ফ্যাকাশে হয়ে গেছে মেয়েটার দেহ। বেশ কিছু মাছও খাঁচার ভিতরে ঢুকে আটকে পড়েছিল। এমন নিষ্পন্দভাবে খাঁচার ভিতর দেহ দুটো পড়ে আছে যে প্রাথমিকভাবে তাদের দেখে স্বয়ম্ভূনাথ বুঝতে পারলেন না যে তারা জীবিত না মৃত। একটা তীব্র আষ্টে গন্ধ নাকে এসে লাগছে। তা কি ওই মরা মাছ থেকেই, নাকি তা আসছে আলিঙ্গনরত মেয়েটার প্রাণীটার দেহ থেকে? মরে গেছে তারা? স্বয়ম্ভূনাথ বোঝার চেষ্টা করতে লাগলেন। কোথা থেকে অদ্ভুত খাঁচাটা সমুদ্রের বুকে ভেসে এলো? কোনো জাহাজ থেকে কি খাঁচাটাকে ছুঁড়ে ফেলা হয়েছিল সমুদ্রের বুকে? সমুদ্রের বুকে জাহাজ থেকে মানুষকে ছুঁড়ে ফেলে হত্যার ব্যাপারটা নতুন কিছু নয়, কিন্তু এই মেয়েটাকে প্রাণীটার সঙ্গে খাঁচাবন্দি অবস্থায় সমুদ্রে ফেলা হলো কেন? হঠাৎ একজন নাবিক বলে উঠল, আরে বাঁদরটা বেঁচে আছে, নড়ছে নড়ছে। স্বয়ম্ভূনাথ দেখতে পেলেন সত্যিই প্রাণীটা এবার ঘাড় ফিরিয়ে চোখ পিটপিট করছে। আর এরপরই বাচ্চা মেয়েটার দেহটা যেন নড়ে উঠল। নাবিকরা তাই দেখে বলে উঠল, মেয়েটাও মনে হয় এখনও বেঁচে আছে। স্বয়ম্ভূনাথ সঙ্গে সঙ্গে কাছে দাঁড়ানো এক গণিকাকে ডেকে মেয়েটাকে খাঁচার বাইরে বার করতে নির্দেশ দিলেন। মেয়েটাকে বাইরে বার করে কোলে তুলে নিল সেই গণিকা। তার দেহের উষ্ণতা পেয়ে আবারও নড়ে উঠল তার ছোট্ট দেহটা। হ্যাঁ, সত্যিই বেঁচে আছে মেয়েটা। স্বয়ম্ভূনাথ বললেন, ওর শুশ্রূষা করো, জানা দরকার ও এমনভাবে কোথা থেকে এলো। স্বয়ম্ভূনাথ মনে মনে ভাবলেন, মেয়েটাকে যদি বাঁচিয়ে তোলা যায় তবে তার লাভই আছে। কোথাও কৃতদাস হিসেবে তাকে বেঁচে দেওয়া যেতে পারে। কালিকটের অভিজাত পরিবারগুলোতেও এ ধরনের বাচ্চা মেয়ে চাহিদা আছে। আবার এই মেয়েটাকে 5-6 বছর যদি খাওয়ানো পড়ানো যায় তবে তারপর তাকে গণিকা বৃত্তিতে নামানো যাবে। ডেক সংলগ্ন অনেক কটা ঘর আছে, তারই একটাতে মেয়েটাকে নিয়ে গেল গণিকা। তার সারা শরীরে উষ্ণ ঘি মাখিয়ে মালিশ করে ঠোঁটের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা মধু ঢেলে তাকে সুস্থ করে তোলার চেষ্টা শুরু করলো। আরও বেশ কয়েকজন গণিকাও নিয়োজিত হলো এই কাজে। ওদিকে ডেকের মাঝখানে রাখা খাঁচার দরজা খোলা পেয়ে বাঁদর গোত্রের সেই প্রাণীটা খাঁচা ছেড়ে বেরিয়ে দড়ি দিয়ে তরতর করে উপরে উঠে চড়ে বসলো মাস্তুলের গায়ে একটা পাটাতনের উপর। পাল তুলে আবার নির্দিষ্ট লক্ষ্যে ভেসে চলল মৃচ্ছকটিক। বন্দর সুন্দরী 3। বিকাল নাগাদ গণিকাদের প্রচেষ্টায় কাজ হলো। জ্ঞান ফিরে উঠে বসলো মেয়েটা। খবরটা পেয়ে স্বয়ম্ভূনাথ হাজির হলেন সেই কক্ষে। বিস্মিত ভয়ার্থ চোখে চারপাশে তাকাচ্ছে মেয়েটা। গালিচার ওপর তাকে ঘিরে বসে আছে গণিকার দল। স্বয়ম্ভূনাথকে দেখেই প্রথমে সে ভয়ে কুঁকড়ে গিয়ে জড়িয়ে ধরল পার্শ্ববর্তী এক গণিকার গলা। সে গণিকা মেয়েটার মাথায় হাত বুলিয়ে তার গালে চুমু খেয়ে
তার ভয় ভাঙাবার চেষ্টা করতে লাগলো। সম্ভবত ব্যাপারটা কাজ দিল। ধীরে ধীরে মেয়েটা যেন স্বাভাবিক হতে শুরু করলো। স্বয়ম্ভূনাথ বেশ অনেক কটা ভাষা জানেন তার কাজের সুবাদে। নিজের দেশের বেশ কয়েকটা ভাষা তো জানেনই, এমনকি পর্তুগিজ, ইংরাজি শব্দও কিছুটা বলতে পারেন। মেয়েটাকে দেখে স্বয়ম্ভূনাথের কেন জানি মনে হলো মেয়েটা আরব গোষ্ঠীভুক্ত হতে পারে। তিনি নরম গলায় বাচ্চা মেয়েটার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমার নাম কি? কোথা থেকে আসছো? প্রশ্নটা আয়েশার কানে গেল ঠিকই। প্রশ্নটা সে বুঝতেও পারল, কিন্তু কোনো জবাব দিতে পারল না সে। কিছুই তার মনে নেই। তার চোখের সামনে শুধু খালি অতল জলরাশি। সেই জলরাশিতে খাঁচাবন্দি অবস্থায় কখনো সে ডুবে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে তার। পরক্ষণে সে খাঁচা সমেত আবার ভেসে উঠে ঢেউয়ের দোলায় দুলতে দুলতে এগিয়ে চলেছে দিক চিহ্নহীন অকুল দরিয়ার পানিতে। তাকে জড়িয়ে ধরে আছে রানী। ওই একজনকেই, একটা নামই মনে আছে তার। নিজের নামও ভুলে গেছে সে। রানীর কথা মনে পড়তেই সে চারপাশে তাকে খুঁজতে লাগলো রানীকে। স্বয়ম্ভূনাথ বেশ কয়েকবার একই প্রশ্ন করলেন মেয়েটাকে। অবশেষে মেয়েটি আরবিতে একসময় ভয়ে ভয়ে জবাব দিল, কিছু মনে পড়ছে না আমার। কিছুই না? নাম ধাম, কোথা থেকে এলে? কিছুই না? জানতে চাইলেন স্বয়ম্ভূনাথ। মেয়েটা একটু চুপ করে থেকে বলল, না, কিছুই মনে পড়ছে না, শুধু রানীকে মনে পড়ছে। রানী কই? এই বলে সে চারপাশে তাকিয়ে রানীকে খোঁজার চেষ্টা করতে লাগলো। রানীকে? কোন দেশের রানী? ব্যগ্রভাবে জানতে চাইলেন স্বয়ম্ভূনাথ। মেয়েটা জবাব দিল, আমার সঙ্গে খাঁচার মধ্যে যে ছিল, সেই বানরটা। স্বয়ম্ভূনাথ এবার হেসে ফেললেন। মুহূর্তখানেক চুপ করে থেকে তিনি জবাব দিলেন, সে এখন খোশ মেজাজে মাছ তুলে বসে নাবিকদের ছুড়ে দেওয়ার ফল খাচ্ছে। তা তুমি ওকে কোথায় পেলে? তোমার সঙ্গে ও এলো কিভাবে? শিম্পাঞ্জিটা নিরাপদে আছে জেনে মেয়েটা একটু আশ্বস্ত হলো ঠিকই, কিন্তু সে উত্তর দিল, আমার কিছুই মনে নেই। যে সমুদ্রবনিতার ওপর স্বয়ম্ভূনাথ মেয়েটার পরিচর্যার ভার দিয়েছিলেন তার নাম ভর্তিকা। তার যৌবন অতিক্রান্ত হতে চলেছে। সাধারণত এখন সে খদ্দেরদের মনোরঞ্জনের কাজে লাগে না। স্বয়ম্ভূনাথ তাকে মৃচ্ছকটিকে রেখেছেন সদ্য যৌবনা নবাগত গণিকাদের কিভাবে খদ্দেরদের মনোরঞ্জন করতে হয় তা তালিম দেবার জন্য। মেয়েটার জবাব শোনার পর স্বয়ম্ভূনাথ ভর্তিকাকে বললেন, ও তো কিছুই মনে করতে পারছে না দেখছি। আপাতত ও তোমার তত্ত্বাবধানেই থাক। কালিকটে ফেরার পর মেয়েটাকে নিয়ে কি করব ভাবা যাবে। ভর্তিকা জবাব দিল, আচ্ছা প্রভু, আপাতত ওর বিপদের কোনো কারণ দেখছি না। আপনি যেমন চাইবেন তেমনই হবে। একথা বলার পর ভর্তিকা জানতে চাইল, ওর সঙ্গিনী বান্দরীর নাম তো জানা গেল, কিন্তু কি নামে ডাকবো ওকে? মেয়েটাকে যখন উদ্ধার করে জাহাজে ডেকে তোলা হয়েছিল সেই সময় মাছের গায়ের গন্ধের মতো একটা তীব্র আঁশটে গন্ধ বেরোচ্ছিল মেয়েটার শরীর থেকে। মেয়েটার শরীরে গণিকারা ঘৃত মধু লেপন করলেও এ কক্ষে ঢোকার পরই সেই আঁশটে গন্ধটা নাকে লেগেছিল স্বয়ম্ভূনাথের। হয়তোবা বাতাসে রয়ে গিয়েছিল গন্ধটা। হয়তো সেজন্যই একটু ভেবে নিয়ে মৃচ্ছকটিকের প্রভু স্বয়ম্ভূনাথ বললেন, ওর নাম দিলাম মৎস্যগন্ধা। আঁশটে গন্ধের সঙ্গে যৌনতাও মিশে থাকে। অনেকে এ গন্ধের মধ্যে যৌন গন্ধও খুঁজে পায়। নারী রজস্বলা বলেই কি? হয়তো এ কারণেও প্রভু স্বয়ম্ভূনাথ মেয়েটার নাম মৎস্যগন্ধা দিয়ে থাকতে পারেন। প্রভুর মনের খবর তো আমার জানা নেই। মৎস্যগন্ধাও আর কয়েক বছর পর হয়তো আমাদের মতোই হবে। স্বয়ম্ভূনাথ চলে যাবার পর সঙ্গিনী সমুদ্র সুন্দরীদের কাছে এ মন্তব্য করল ভর্তিকা। হেসে উঠল সবাই। বাচ্চা মেয়েটা বুঝতে পারছে না দেহ উপজীবনীদের কথাবার্তা। একজন রূপজীবনী ভর্তিকাকে প্রশ্ন করল, আচ্ছা প্রভুর ব্যবসা তো নারী দেহ নিয়ে। একথা শুনেছি যে মদ্য কারবারিরা নিজেরা মদ্যপান করেন না, গোয়ালাদের দুগ্ধ পান করার সুযোগ ঘটে না, সেহেতু তিনি আমাদের স্পর্শ নাই করতে পারেন। কিন্তু বিবাহ তো পুরুষের ধর্ম। কামেচ্ছার জন্য না হলেও অন্তত পরলোকের কথা ভেবেও তো বিবাহ করে অনেক পুরুষ। তার কথা শুনে আর একজন দেহ উপজীবনী জানতে চাইল তার মানে। পূর্ববর্তী রূপজীবী জবাব দিল, হিন্দু শাস্ত্রে নাকি আছে যে বংশ রক্ষা না করলে, অর্থাৎ পুত্র সন্তান না লাভ করতে পারলে নাকি অনন্ত নরকবাস হয়। পুত্র তো পিণ্ডদান করে। আমি আমার স্বামীর তৃতীয় স্ত্রী ছিলাম। প্রথম দুই স্ত্রীর কোনো সন্তান ছিল না। আমার গর্ভে তার সন্তান এলো। বাচ্চাটা দুধ ছাড়ার পরই আমার সেই স্বামী কৌশলে তার অন্য দুই স্ত্রীর সঙ্গে আমাকে বেঁচে দিল বন্দরের বেশ্যালয়ে। আমার বয়স তখন মাত্র 16। রজস্বলা হবার পরই সন্তান ধারণ করেছিলাম। আমার স্বামী লোকটা ছিল ব্রাহ্মণ, এক মন্দিরের পূজারী। আসলে লোকটা কামেচ্ছার জন্য 3 নারীকে বিবাহ করেনি। তার বিবাহের আসল কারণ ছিল বংশ রক্ষা। নরকবাসের ভয়ে ভীত ছিল সে। তার মনস্কাম পূর্ণ হতে মাত্র 5টা স্বর্ণমুদ্রার বিনিময়ে আমাকে সে বন্দরে বেচে দিল। বারবণিতা সমাগমের মধ্যে একজন ছিল, তার নাম কৈকেয়ী। সার্থক নাম তার, হিংসুটে স্বভাব, নেহাত পুরুষ্ট যৌবনবতী দেহ তার, যে জন্য সে রয়েছে এই ময়ূরপঙ্খীতে।
সে প্রথমে মৎস্যগন্ধার দিকে তাকিয়ে বলল, প্রভু, ওকে রাখতে বলে গেল ঠিকই, কিন্তু ওকে নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই। ও তো আর কোনোদিন মহারানী বা বেগম হবে না, আমাদের মতো সমুদ্র বেশ্যা বা বন্দর বেশ্যাই হবে। ওর কপাল যদি খুব ভালো থাকে তবে কোনো হারেমের দাসীবাদী হবে। মেয়েটার ব্যাপারে একথা বলার পর সে একটু আগে যে বনিতা তার সংক্ষিপ্ত জীবন কাহিনী ব্যক্ত করল তার উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়ে বলল, তোর স্বামীর আগের 2 মাগী তো সন্তানের জন্ম দিতে পারেনি, তোর সন্তান হলো কিভাবে? স্বামী যখন মন্দিরে যেত তখন অন্য কেউ ঘরে আসতো নাকি? কইকেয়ীর কথা শুনে সেই নারী বলে উঠল, তোর কথা আর জানতে বাকি নেই। আমাকে না হয় বিক্রি করে দেওয়া হয়েছিল, মালিকের সম্পত্তি বলে তার ইচ্ছা অনুসারে পুরুষের সঙ্গে শুতে হয়। তোর তো স্বামী ছিল, তাকে ত্যাগ করে রেশম বস্ত্র আর স্বর্ণালঙ্কারের লোভে স্বেচ্ছাভোগ্যা হলি। নরকেও ঠাঁই হবে না তোর মতো পাপিষ্ঠার। এই ভাসমান গণিকালয়ে 3 ধরনের নারী আছে। একদল নারী যাদের দাসীর হাট বা বন্দরে নানা বেশ্যালয় থেকে কাঞ্চন বা রৌপ্য মূল্যে ক্রয় করে এনেছেন প্রভু, কখনো বা তাদের জলদস্যুদের জাহাজ থেকেও ক্রয় করা হয়। এরা হলো প্রভু স্বয়ম্ভূনাথের ব্যক্তিগত সম্পত্তি। তাদের ভরণ পোষণের বিনিময়ে তাদের মাধ্যমে অর্জিত অর্থের সবটুকুই গ্রহণ করে প্রভু। এ ধরনের গণিকাদের বলা হয় দাসী বা কামদাসী। আর দ্বিতীয় ধরনের সমুদ্র গণিকা হলো তারা, যারা প্রভু বা মালিকের সম্পত্তি নয়, স্বেচ্ছায় উঠে এসেছে এই সমুদ্র বেশ্যাদের তরিতে। নাবিকরা তাদের দেহের জন্য যে মূল্য নির্ধারণ করে তা আধাআধি ভাগ হয় বনিতা ও বেশ্যাপতের অধিপতিদের মধ্যে। কামুক নাবিকদের থেকে প্রাপ্ত উপহারও তারা সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে না, তা তুলে দিতে হয় না প্রভুর হাতে। এরা হলো স্বেচ্ছাভোগ্যা। সর্বশেষ তৃতীয় ধরনের সমুদ্র সুন্দরীরা পালের কাছিওয়ালাদের পত্নী বা উপপত্নী, যাদের বলা হয় মক্ষিকা। মধুরূপী অর্থের গন্ধ পেলে এরা অর্থবান নাবিকদের প্রলুব্ধ করে তাদের শয্যা সঙ্গিনী হয়। তাদের আয়ের 1/3 তুলে দিতে হয় জাহাজের প্রভু বা মালিকের হাতে। মোটামুটি এই নিয়মই চলে অন্য বেশ্যাপথগুলিতেও। এই বারবনিতা কইকেয়ীকে সমুচিত জবাব দেওয়াতে হেসে উঠল অন্য নারীরা। অপমানিত কইকেয়ী কক্ষ ত্যাগ করল। সে চলে যাবার পর সবাই আবারও পুরনো আলোচনায় ফিরে এলো। প্রথম গণিকার প্রশ্নের জবাবে ভর্তিকা বলল, শুনেছি আমাদের প্রভুর বিবাহ হয়েছিল, তখন কালিকট বন্দরে ছোট মশলার দোকান ছিল তার। সেই নারী নাকি অসাধারণ সুন্দরী ছিল, কিন্তু মালিকের কপাল মন্দ। এক রাতে মালিকের স্ত্রী তার যাবতীয় টাকা পয়সা হাতিয়ে নিয়ে এক আরব জাহাজে চড়ে বসল। নারীদের ওপর সম্ভবত একটা বিতৃষ্ণা কাজ করে প্রভুর মনের ভিতরে। কথাটা শুনে একজন গণিকা বলল, তবে প্রভুর এত সম্পত্তি ভবিষ্যতে কে ভোগ করবে? তবে এই প্রশ্নের উত্তরে বিভিন্ন তর্ক বিতর্ক চলতে লাগলো উপস্থিত বনিতাদের মধ্যে। ছোট্ট মেয়েটা তাদের কথাবার্তা বুঝতে না পেরে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। নিজের সম্বন্ধে কিছুই মনে করতে পারছে না সে। তার চোখের সামনে ভেসে উঠছে শুধু জল, শুধু জল। খাঁচাটা সমেত সে ডুবে যাচ্ছে জলে, আবার ভুস করে ভেসে উঠছে। কক্ষ থেকে বেরিয়ে ডেকে গিয়ে স্বয়ম্ভূনাথ দেখতে পেলেন জাহাজের নারী পুরুষদের অনেকেই জড়ো হয়েছে ডেকে। শিম্পাঞ্জিরা কষ্টর দেখাতে শুরু করেছে। কোনো সময় এক মাস্তুল থেকে অন্য মাস্তুলে ঝাঁপাচ্ছে, আবার কখনো মাস্তুলের আর কাঠে পা বিধিয়ে মাথা নিচু করে দোল খাচ্ছে। তা দেখে বেশ আমোদ পাচ্ছে নাবিক ও গণিকারা। স্বয়ম্ভূনাথ ওপর দিকে তাকিয়ে দেখতে লাগলেন তার কারসাজি। তারই মধ্যে আকাশের বুকে একবার একটা জিনিস দেখতে পেলেন তিনি। ছোট্ট একখণ্ড কালো মেঘ। একসময় বিকেল গড়িয়ে অন্ধকার নামলো। ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করলো ডেক। স্বয়ম্ভূনাথ নিজের কক্ষে ফিরে এলেন। অন্ধকার নামলো সমুদ্রের বুকে, আর তার সঙ্গে সঙ্গে সবার অলক্ষ্যে কিছু একটা ধেয়ে আসতে লাগলো জাহাজের দিকে। প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ঘুম ভাঙে স্বয়ম্ভূনাথের। এদিনও তার ব্যতিক্রম হলো না। কক্ষে যে গোলাকার গবাক্ষ আছে তা দিয়েই বাইরে তাকালেন তিনি। কিন্তু বাইরেটা এখনো এত অন্ধকার কেন? আজ কি সূর্যোদয় হতে বিলম্ব হচ্ছে, নাকি তিনি আগেই উঠে পড়েছেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না স্বয়ম্ভূনাথ। অবশ্য কিছুক্ষণের মধ্যে ডেক ছেড়ে বাইরে আসতে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল তার কাছে। গতকাল সূর্যাস্তের আগে তিনি অনেক দূরে যে একখণ্ড মেঘ দেখেছিলেন তা বাড়তে বাড়তে কালো চাঁদোয়ার মতো সারা আকাশকে গ্রাস করে নিয়েছে। সূর্যদেব তার আড়াল থেকে উঁকি দিতে পারছেন না। আর এর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, আকাশ ভাঙা বৃষ্টি। স্বয়ম্ভূনাথ ভেবেছিলেন ব্যাপারটা হয়তো সাময়িক, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। কিন্তু বেলা যত বাড়তে লাগলো তার সঙ্গে বৃষ্টিও বেড়ে চলল। কাঠের বালতিতে জল ছাঁচতে শুরু করলো মাল্লারা। আর এরপরে শুরু হলো সত্যিকারের বিপদ। বর্ষণের সঙ্গে সঙ্গে তীব্র বাতাস বইতে শুরু করলো। শুরু হলো সামুদ্রিক ঝড়। স্বয়ম্ভূনাথ আর নাক্ষদার নির্দেশে জাহাজের পাল গুটিয়ে ফেলা হলো, যাতে বাতাস জাহাজটাকে বিপথে নিয়ে যেতে না পারে। কিন্তু তাতে কাজের কাজ তেমন কিছু হলো না। বাতাস ঠেলতে শুরু করলো ময়ূরপঙ্খীকে। প্রচণ্ড দুলতে শুরু করলো জাহাজটা। এমন দুলুনি যে মাস্তুলের ওপর যে দিগদর্শী বসেছিল তাকে নিচে নেমে আসতে হলো।
ধীরে ধীরে এবার আতঙ্ক শুরু হলো গণিকাদের মধ্যে, আর তা সংক্রমিত হলো কিছু মাল্লাদের মধ্যেও। প্রবল বর্ষণ আর বাতাসের মধ্যে দলে দলে ডেকে বেরিয়ে আসতে লাগলো তারা, কিন্তু বাইরের পরিবেশ দেখে তারা আরও আতঙ্কিত হয়ে উঠল। এরপর সমুদ্রের কালো জলও ফুঁসে উঠতে লাগলো। ঢেউগুলো কাল নাগিনীর মতো ফনা তুলে ছোবল দিতে শুরু করলো জাহাজের গায়ে। গণিকার দল আতঙ্কে কাঁদতে শুরু করলো এবার। স্বয়ম্ভূনাথ, নাখোদা আর কয়েকজন মাল্লা মিলে কখনো হাল ধরে কখনো কাছি টেনে আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো জাহাজটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার, কিন্তু সে চেষ্টা ফলপ্রসূ হলো না। ক্রমশ জাহাজটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। উত্তাল সমুদ্র যেন লোফালোফি খেলা শুরু করলো ময়ূরপঙ্খীটাকে নিয়ে। সমুদ্র জীবনে বহু তুফান দেখেছেন স্বয়ম্ভূনাথ, কিন্তু তিনি এমন দুর্যোগের মুখোমুখি কোনোদিন হননি। আরও ফুঁসে উঠতে লাগলো সমুদ্রের জল। এবার সে নিচ থেকে অজগর সাপের মতো উঠে এসে আছড়ে পড়তে লাগলো ডেকের উপর। সেই জলোচ্ছ্বাসের আঘাত ছিটকে পড়তে লাগলো ডেকে সাজিয়ে রাখা কাঠের পিঁপে সহ অন্য সব জিনিস। অজগরের মতো ঢেউগুলো এবার যেন জাহাজটাকে সমুদ্রের জালের নিচে টেনে নিয়ে যাবার প্রস্তুতি শুরু করলো। প্রচণ্ড এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হলো ডেকে। আতঙ্কিত গণিকার দল এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো, আর তার সঙ্গে শুরু হলো মাল্লাদের চিৎকার। স্বয়ম্ভূনাথের চোখের সামনেই এক গণিকা আতঙ্কে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ডেকের কাঠের প্রাচীর টপকে ঝাঁপ দিল জলে। মুহূর্তের মধ্যে সে হারিয়ে গেল সমুদ্রের গভীরে। এসবের মধ্যে হঠাৎ একজন গণিকা চিৎকার করে কেঁদে উঠে বলল, কেন কেন এমন ঝড় উঠল? কেন আমরা ডুবে যাচ্ছি? তার কথার প্রত্যুত্তরে অপর এক নারীকণ্ঠ চিৎকার করে উঠল, নিশ্চয়ই ওই মেয়েটার জন্য। স্বয়ম্ভূনাথ তাকিয়ে দেখতে লাগলো গণিকা কৈকেয়ীকে। অন্যরাও ফিরে তাকালো তার দিকে। কৈকেয়ী তারপর বলে উঠল, আকাশে তো মেঘ ছিল না, তবে হঠাৎ তুফান উঠল কেন? নিশ্চয়ই ওই মেয়েটার জন্য। সামলে, ও সমুদ্র শয়তান, মেয়ের রূপ ধরে এসেছে। বাঁদরটাও অদ্ভুত বাঁদরই, শয়তানের অনুচর, নইলে ওরা ভাসতে ভাসতে কোথা থেকে এলো, কিভাবে এলো? ওদের জন্যই তীরের কাছাকাছি এসে ডুবতে বসছি আমরা। এ জাহাজ সমুদ্রের নিচে টেনে নিয়ে যাবার জন্যই ও জল থেকে জাহাজে উঠে এসেছে। ও আমাদের সব্বাইকে মারবে। সত্যি তো, বাচ্চা মেয়েটা ওভাবে কোথা থেকে ভেসে এলো? তার কোনো উত্তর মেলেনি। তাছাড়া সমুদ্র তো শান্তই ছিল এতদিন, ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না। মেয়েটাকে জল থেকে তোলার পরই তো এই দুর্যোগ নেমে এলো। মুহূর্তের মধ্যেই ব্যাপারটা সংক্রামিত হলো কুসংস্কারগ্রস্ত নাবিকদের মধ্যে। একজন বলে উঠল, তাহলে ওদের এখনই জলে ছুঁড়ে ফেলো। অন্যরাও সমস্বরে বলে উঠল, ফেলে দাও, জলে ফেলে দাও ওদের। সবাই তাদের জলে দেবার জন্য ক্ষিপ্ত হয়ে উঠল। নাখোদা বা ক্যাপ্টেন আর স্বয়ম্ভূনাথ বুঝতে পারলেন মাল্লা নাবিকদের বুঝিয়ে কোনো লাভ হবে না। মৃত্যু ভয়ে তারা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছে যে তাদের বাধা দিতে গেলে তারা হয়তো ক্যাপ্টেন আর স্বয়ম্ভূনাথকে উত্তাল সমুদ্রে ছুঁড়ে ফেলবে। ইতিপূর্বে এমন নানা ঘটনার কথা শোনা গেছে। ক্রুদ্ধ নাবিকদের হাতে নিহত হয়েছেন ক্যাপ্টেন বা জাহাজের প্রভু। কাজেই তারা নাবিকদের বাধা দান করা সমীচীন বোধ করলেন না। নাবিকদের দল ছুটল খোলের ভিতর থেকে মেয়েটাকে বার করে আনার জন্য। কিছুক্ষণের মধ্যে মেয়েটাকে বের করে আনলো তারা। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে মেয়েটার মুখ। জাহাজটা এখন দুলতে দুলতে উল্কার গতিতে ছুটতে শুরু করেছে দিকচিহ্নহীন সমুদ্রে। মেয়েটাকে তারা ডেকের রেলিংয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। জাহাজটা এত গতিতে ছুটছে আর দুলছে যে টাল সামলানো মুশকিল। অসতর্ক হলে নিজেদেরই সমুদ্র ছিটকে পড়ার সম্ভাবনা। মেয়েটাকে একলা টেনে আনতে দেখে একজন বলল, ওর অনুচর বাঁদরিটা কই? ওকেও তো জলে ফেলতে হবে। তার কথার প্রত্যুত্তরে অন্য একজন নাবিক বলল, সে শয়তানিটা ওই দেখো, মাস্তুলের মাথায় বসে আছে। মেয়েটাকে জলে ফেলে নিশ্চয়ই সেও জলে ঝাঁপ দেবে। তাড়াতাড়ি ওকে জলে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দ্বিতীয় লোকটার কথা কানে যেতেই স্বয়ম্ভূনাথ আর ক্যাপ্টেন তাকালেন মাস্তুলের দিকে। জাহাজটার দুলুনির সঙ্গে সঙ্গে বিশাল মাস্তুলটাও ঠিক দোলকের মতো দুলছে। মনে হচ্ছে প্রবল ঝড়ের দাপটে এই বুঝি সেটা মরমর করে ভেঙে পড়বে। আর প্রবল ঝঞ্ঝার মধ্যেও দুপায়ে মাস্তুলটা আঁকড়ে তার মাথায় বসে আছে প্রাণীটা। চিৎকার করছে সে, যদিও এতক্ষণ তার শব্দ লোকজনের চিৎকার চেঁচামেচি আর ঝড়ের শব্দের জন্য কানে পৌঁছয়নি। স্বয়ম্ভূনাথে যেন মনে হলো শিম্পাঞ্জিটা মানুষের মতোই হাত দিয়ে সমুদ্রে কি যেন একটা জিনিস নিচের দিকে দাঁড়িয়ে থাকা লোকেদের দেখবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। একই কথা মনে হলো ক্যাপ্টেনেরও। তারা তাকালেন সমুদ্রের দিকে এবং তাদের চোখে ধরা দিল ব্যাপারটা। কিছুটা দূরে সমুদ্রের ভিতর থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে কোনো মহাদানবীয় কচ্ছপের পিঠের মতো দেখতে একটা বস্তু। সমুদ্রের উত্তাল জলরাশি তার উপর আছড়ে পড়ে তার চারপাশে প্রবল ঘূর্ণির সৃষ্টি করেছে। মৃচ্ছকটি উল্কার গতিতে এগিয়ে চলেছে সেদিকেই। ডুবো পাহাড়। এবার কি ঘটতে চলেছে তা বুঝতে অসুবিধা হলো না তাদের দুজনের। আর কিছুক্ষণের মধ্যেই ওই নীল ঘূর্ণি জাহাজটাকে তুলে নিয়ে আছড়ে ফেলবে পাহাড়টার গায়ে। মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জাহাজটা। মৃচ্ছকটিকে বাঁচানোর জন্য শেষ একটা চিৎকার করলেন স্বয়ম্ভূনাথ আর ক্যাপ্টেন, বাঁদিকে হাল মারো সবাই, বাঁদিকে হাল মারো। সৌভাগ্যবশত এই দুর্যোগের মধ্যেও হালিরা তখনও হাল ধরে বসেছিল। স্বয়ম্ভূনাথ আর ক্যাপ্টেনের চিৎকার তাদের কানে গেল।
এই সামান্য কয়েক মুহূর্তের ব্যবধানে উল্কার গতিতে ছুটে চলা জাহাজটা মৃত্যু ঘূর্ণির কাছাকাছি পৌঁছে গেছে। তাদের চিৎকার কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই হালিটা হাল ঘোরালো। একসঙ্গে অনেকগুলো হাল ঘোরানোতে জাহাজটা বাঁ দিকে একেবারে কাত হয়ে গেল। ডেকে যা যা ছিল সব কিছু ছিটকে জলে পড়ল। কয়েক মুহূর্তের জন্য যেন মনে হলো যে বাঁ দিকে কাত হয়ে সোজা পাতাল প্রবেশ করছে জাহাজটা। কয়েকজন হতভাগ্য গণিকা আগাম আঁচ করতে পারেনি ব্যাপারটা। ডেক থেকে তারা ছিটকে পড়ল সমুদ্রের জলে। জাহাজটার সঙ্গে ডুবো পাহাড়ের নিচের দিকের একটা অংশের সংঘর্ষে জাহাজ থেকে ডান পাশে বাইরে বেরিয়ে থাকা সার দাঁড়গুলো কাঠির মতো ভেঙে গিয়ে আকাশে ছিটকে উঠল ঠিকই, কিন্তু জাহাজের মূল কাঠামোকে স্পর্শ করতে পারল না মৃত্যু। কাত হয়ে ডুবো পাহাড়টাকে তীরবেগে পাশ কাটিয়ে ডুবতে ডুবতেও এক সময় আবার সোজা হয়ে গেল জাহাজটা। আর এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল সে ভয়ঙ্কর তুফান। মেঘের ফাঁক দিয়ে উঁকি মারতে শুরু করলো সূর্য। সারা জাহাজ জুড়ে উল্লাস ধ্বনি শোনা গেল, বেঁচে গেছি, বেঁচে গেছি, ঝড় থেমে গেছে, ঝড় থেমে গেছে। কিন্তু সেই বাচ্চা মেয়েটা কই? সমুদ্রে ছিটকে পড়লো নাকি? কিছুক্ষণের মধ্যে অবশ্য মেয়েটাকে দেখতে পেল তারা। জাহাজ যখন কাত হয়ে তখন তাকে যারা জলে ফেলতে যাচ্ছিল, মেয়েটাকে ছেড়ে দিয়ে এটা ওটা আঁকড়ে ধরছিল নিজেদেরকে বাঁচাবার জন্য। আর মেয়েটা ছিটকে পড়েছিল জাহাজের ডেকের এক কোণে কুণ্ডলীকৃত যে কাছিগুলি রাখা আছে তার মধ্যে। সেখানে আটকে যাওয়াতেই সে জলে পড়েনি, বেঁচে গেছে মেয়েটা। ইতিমধ্যে তার পোষ্যটা মাস্তুল ছেড়ে তার কাছে নেমে এসেছে। দড়ি ধরার মধ্যে তারা জড়াজড়ি করে বসে আছে। আশ্চর্যের ব্যাপার হলো যে নাবিকদের দল কিছুক্ষণ আগে মেয়েটাকে জলে ফেলতে যাচ্ছিল, তাদের মধ্যে একজন এবার হঠাৎ বলে উঠল, ওর জন্যই তো আমরা বেঁচে উঠলাম। ওর বাঁধরিটাই তো ধ্রুব পাহাড়টা দেখালো, নইলে কেউ বাঁচতাম না আমরা। সমুদ্র দেবতা আমাদের রক্ষা করার জন্য ওদের পাঠিয়েছিলেন। এই বলে সে ছুটে গিয়ে কোলে তুলে নিল তাকে। মেয়েটাকে নিয়ে আনন্দে মেতে উঠল নাবিকরা। এরপর হঠাৎই একজন বলে উঠল, কিন্তু সে শয়তানিটা কই, যে মেয়েটাকে জলে ফেলে আমাদের সবাইকে মারতে চেয়েছিল? আর একটু হলেই তো ডুবো পাহাড় ধাক্কা খেয়ে মরতাম আমরা। কইকেই এখন ডেকের ধারে একটা খুঁটি ধরে দাঁড়িয়ে কাঁপছিল। নাবিকদের দৃষ্টি পড়ল তার উপর। তারা বলে উঠল, জলে ফেলে দাও, জলে ফেলে দাও ওই পিশাচিকে। কথাটা শোনা মাত্রই কইকেই ডেক ছেড়ে ছুটে পালাতে চাচ্ছিল খোলের ভিতরে, কিন্তু একজন নাবিক গিয়ে ধরে ফেলল তাকে। অন্যরাও ঘিরে ফেলল তাকে। নাবিকদের মাথায় যখন খুনের নেশা চাপে তখন তাদের নিরস্ত করা কঠিন হয়। বাচ্চা মেয়েটাকে তারা জলে ফেলতে পারেনি ঠিকই, কিন্তু সেই খুনের ভাবনাটা তখনও রয়ে গেছে তাদের অবচেতনে। যতক্ষণ না তারা কাউকে খুন করতে পারছে ততক্ষণ তাদের শাস্তি হবে না। কাজেই ব্যাপারটা দেখে চুপ করে রইলেন স্বয়ম্ভুনাথ। কয়েকজন নাবিক পাঁজা কোলা করে উঠিয়ে নিল সেই বারবনিতাকে। তারপর ডেকের রেলিংয়ের কাছে নিয়ে গিয়ে তার হাত পা ধরে বেশ কয়েকবার দোল খাইয়ে তাকে জাহাজ থেকে ছুঁড়ে ফেলল সমুদ্রের বুকে। কইকের আর্ত চিৎকার গ্রাস করে নিল সমুদ্র। হয়তোবা সাপ মুক্তি ঘটল সেই নারীর। দুর্যোগ থেকে পুনর্জন্ম লাভ করে ডেকে বেরিয়ে আসতে লাগলো বনিতাদের দল। ভর্তিকাও আছে তাদের মধ্যে। তার হাতে মেয়েটাকে আবার তুলে দিল নাবিকরা। সবাই ধীরে ধীরে উঠে এলো ডেকে। বৃষ্টি থেমে গেল। মেঘের আবরণ সরে গিয়ে দেখা দিল নীল আকাশ আর ঝলমলে সুন্দর রোদ। যেন কোনো সময়েই কিছু হয়নি। একইভাবে আগের মতো ভেসে চলেছে ময়ূরপঙ্খী জাহাজ। ঝড় ঝঞ্ঝার ব্যাপারটা যেন নিছকই দুঃস্বপ্ন ছিল। শিম্পাঞ্জিটা আবার মাস্তুলের ওপর চড়ে কসরত দেখাতে শুরু করলো নাবিকদের। জাহাজের সব নাবিক ও গণিকাদের গুনতি করলেন স্বয়ম্ভুনাথ। কইকেই ছাড়া 4 জন গণিকা আর একজন দাঁড়িকে পাওয়া যাচ্ছে না। সমুদ্র গ্রাস করে নিয়েছে তাদের। স্বয়ম্ভুনাথ হিসেব করে দেখলেন এছাড়া ক্ষয়ক্ষতি বলতে জাহাজের এক পাশের দাঁড়গুলো ভেঙে গেছে, আর ডেকে রাখা পিপে আর আসবাবগুলো হারিয়ে গেছে। সামান্য কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সামুদ্রিক ঝড়ে। স্বয়ম্ভুনাথ আর ক্যাপ্টেন আলোচনা করে পাল খাটানোর নির্দেশ দিলেন। জাহাজে যে কাঠ আছে তা দিয়ে দাঁড় বানানোর নির্দেশও দেওয়া হলো। এবার যে যার কাজে লেগে পড়ল নাবিক মোল্লার দল। মৎস্যগন্ধাকে নিয়ে ডেক ছেড়ে ভিতরে চলে গেল বণিকেরা। মৃচ্ছকটিক শান্তভাবে ভেসে চলল আগের মতোই। দিগদর্শী চুম্বক কাটা জানিয়ে দিয়েছিল যে মৃচ্ছকটিক সমুদ্র ঝঞ্ঝার কবলে পড়ে তার যাত্রাপথ থেকে বেশ কিছুটা দক্ষিণে সরে এসেছে। জাহাজের অভিমুখ বদলে তাই গন্তব্যে পৌঁছতে বাড়তি অনেকটা সময় লাগলো জাহাজের। 4 দিন পর এক রৌদ্র করজ্জ্বল সকালে দেখা দিল তটরেখা। মৃচ্ছকটিক তার নাবিক, গণিকা আর মৎস্যগন্ধাকে নিয়ে শেষ পর্যন্ত ফিরে এলো কালিকটে।